আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি আপু, আমরা ক্লাসটা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, মেডিবির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডক্টর আফিয়া তাসনিম, ঢাকা মেডিকেল কলেজ K70 ব্যাচ। K70 ব্যাচ মানে তোমাদের অনেক সিনিয়র। আমার সেশন 2012-13, মানে আমার এইচএসসি ছিল 2012 সালে, আর আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে ছিলাম 2013 সালে। আচ্ছা, তো আজকের তোমাদের পড়ানোর টপিকটা হচ্ছে হার্ট। তো আমি তোমাদেরকে মেইনলি থোরাক্সের সফট পার্টটা পড়াবো। তোমাদের এখন বেশিরভাগ মেডিকেল কলেজে যাদের শুরু হয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই থোরাক্স দিয়েই শুরু করেছে। তো আমরাও সেই হিসেবে থোরাক্স দিয়ে শুরু করছি। তো চলো, আমাদের আজকে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, তো চলো আমরা কথা না বলে অলরেডি এখন শুরু করে দিই। স্লাইড দেখতে পাচ্ছ সবাই? আমাদের আজকের টপিক হচ্ছে হার্ট। তাহলে চলো পড়া শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই আমরা কথা বলছি অ্যানাটমি নিয়ে। তো অ্যানাটমির ক্ষেত্রে প্রথমেই আমরা বলছি অ্যানাটমির মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, কেমন? অ্যানাটমির মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যানাটমিতে থাকে হচ্ছে মোট 500 নাম্বার। এখানে রিটেনে থাকবে 200 নাম্বার, ভাইভাতে থাকবে 150 নাম্বার, প্র্যাকটিক্যালে থাকবে 150 নাম্বার। আঙ্কেল শুরু আর কিছু বললি না। আপুরা তোমরা প্লিজ একটু নিজেদেরকে মিউট করো। আচ্ছা, এখন থোরাক্স আর সফট পার্ট। থোরাক্স সফট পার্ট, এখান থেকে আমাদের কি কি আসবে সফট পার্টের ক্ষেত্রে? আচ্ছা, এখন রিটেনের ক্ষেত্রে আমাদের মার্কস থাকে মোট 200 মার্কস। তো এখানে আমাদের থোরাক্স থাকবে, রিটেনে থাকে পেপার 1 এন্ড পেপার 2। তো এখন আমরা যেটা পড়ছি থোরাক্সটা থাকে হচ্ছে পেপার 2 তে, এবং সেটা থাকবে হচ্ছে পেপার 2 তে আবার দুইটা পার্ট থাকে, গ্রুপ এ গ্রুপ বি। থোরাক্সটা থাকবে গ্রুপ বি তে। আর আমাদের সফট পার্ট এন্ড ভাইভা, যেটা বিশেষ করে আমাদের ফার্স্ট প্রফেশনাল এক্সাম, সেটাতে যে সফট পার্টের যে ভাইভাটা, সেই ভাইভাটাতে মোট 75 নাম্বার থাকে। রিটেনে তাহলে 100 নাম্বার, রিটেনে তাহলে 100 দুই পেপারে মিলিয়ে 200 নাম্বার। ভাইভা সফট পার্টে থাকে 75 নাম্বার। এখানে আমাদের ভিসেরা দেয় মূলত 5টা। ভিসেরা মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যেগুলো আপু। হ্যাঁ বলো ভাইয়া, শোনা যাচ্ছে? জি আপু, আপনার মাইক্রোফোনটা যদি একটু কাছে আনতেন তাহলে একটু ভালো শোনা যাইতো আর কি। আমার মাইক্রোফোনটা একটু কাছে আনলে, মুখের কাছে আনলে আর কি। আচ্ছা, আমি তো আসলে কোনো মাইক্রোফোন দিয়ে কথা বলছি না, আমি সরাসরি ল্যাপটপের অডিওতে কথা বলছি তোমাদের ও, সাথে। হেডফোন লাগাই নিলে ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ, অল্প একটু আস্তেই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্পিকার, আচ্ছা ঠিক আছে, আমি স্পিকার 100 করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো, ভাইভা সফট পার্টে আমাদের ভিসেরা থাকবে মোট 5টা। আসলে বলে 5টা, তবে আমাদের ক্ষেত্রে আমরা যখন প্রফ দিয়েছিলাম তখন কাউকেই আমাদেরকে ভিসেরা 5টা ধরায় নাই, 3টা বা 4টা ভিসেরা ধরিয়েছিল, এবং সেখান থেকেই আর কি গড় করে মোটামুটি 5টার হিসেবে গড় করে মার্কস দিয়ে দিয়েছিল। তো এক একটা ভিসেরাতে নাম্বার থাকে হচ্ছে মোট 12 নাম্বার। তো 5টা ভিসেরাতে নাম্বার থাকে মোট 5 12 60 নম্বর। আর সেই ভিসেরা রিলেটেড বেশ কিছু জেনারেল কোশ্চেন করে, জেনারেল অ্যানাটমির কোশ্চেন। সেই জেনারেল অ্যানাটমির কোশ্চেনে থাকে 15 নাম্বার। তো এই নিয়ে হচ্ছে মোট 75 নাম্বার থাকে আমাদের সফট পার্টে। আর বাকি সফট পার্টে বাকি পার্টটুকু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অসপি বা স্পটিং। স্পটিংটা তোমরা সবাই ইন্টারমিডিয়েটে করে এসেছো। স্পটিং থাকে মোট 10টা, এক একটাতে নাম্বার থাকে 3 নম্বর করে, মোট 30 নম্বর। আর ডিসেকশন থাকে দুটো, মানে দুটো ক্যাডাভার বা দুটো ডেড বডি থাকে, এক একটাতে 15 নম্বর করে 30 নম্বর। আর আরেকটা থেকে রেডিওলজিতে দুটো থাকে, দুটো মিলিয়ে মোট 15 নম্বর। এই হচ্ছে আমাদের মোটমাট থোরাক্সের সফট পার্ট নিয়ে কথাবার্তা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে থোরাক্সটা এখানে কেন ইম্পর্টেন্ট। থোরাক্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভাইভাতে সফট পার্ট যখন দেয়, সেখানে ভিসেরা যে 5টা ভিসেরা, যদি 5টা ভিসেরা কাউকে দেয়ও, একটা ভিসেরা থোরাক্স থেকে সব সময় থাকে। বিশেষ করে থোরাক্স থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিসেরা যেটা, সেটা হচ্ছে হার্ট, এবং আরেকটা হচ্ছে লাংস। একটা হচ্ছে অর্গান অফ সার্কুলেশন, আরেকটা হচ্ছে অর্গান অফ রেসপিরেশন। আর তোমাদের এরপর থেকেও যখন আইটেম, কার্ড এবং টার্ম হবে, বিভিন্ন থোরাক্সের উপর যখন কোনো কার্ড পরীক্ষা হবে, টার্ম পরীক্ষা হবে, থোরাক্স আপার লিম্ব মিলিয়ে, তখন তোমাদের শুধু ভিসারের মধ্যে শুধু হার্ট লাংস না, বরং সেখানে ট্রাকিয়া, ইসোফ্যাগাস এবং বিশেষ করে ডায়াফ্রামও অনেককে দেয়। তো কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। আর রিটেনে কখনোই পেপার 2 তে গ্রুপ বি তে
থোরাক্স থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। আর হার্ট, লাংস এই দুটা মেজর অর্গান, এই দুটো কিন্তু কোনোভাবেই তোমাদের মিস করা যাবে না। আচ্ছা, তাহলে চলো আমরা এবার প্রথমেই তাহলে শুরু করে দিই। এখন আসো, আমরা যে পড়াশোনা করব আমাদের মেইন বই কোনগুলো হবে। আমাদের বই হচ্ছে এখন এক একটা জায়গায় এক একটা মেডিকেল কলেজে এক একটা ফলো করে। তো বই এখন কয়েক রকমের আমরা বলতে পারি। একটা হচ্ছে আমাদের মেইন বই কোনটা, যে মানে যে বইটা আমরা সব সময় পড়বো। তো আমাদের সময় মেইন বই ছিল হচ্ছে একে দত্ত, আর বিডি 84ও আমরা মাঝে মাঝে পড়তাম। তবে আমার মনে হয় এখন তোমাদের জন্য, ফার্স্ট ইয়ারদের জন্য আমাদের বিশ্রাম সিং বইটা আই থিঙ্ক বেস্ট। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এজন্য আমি বোল্ড করে দিয়েছি। আর আজকের লেকচার আমি প্রায় সবটুকুই নিয়েছি বিশ্রাম সিং বইটা থেকে। আর অ্যাটলাস মানে হচ্ছে যে বইগুলো থেকে আমরা ছবি দেখি, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যাটলাসটা ইম্পর্টেন্ট কারণ অ্যানাটমিতে পড়া অনেক বেশি। এখন আমরা যদি ছবি দেখে মনে না রাখি তাহলে মানে এত কথা আসলে মনে রাখা প্রায় অসম্ভবের মতো ব্যাপার। তো অ্যাটলাসটা মূলত ছবি দেখে দেখেই তোমাদেরকে সব মনে রাখতে হবে। তো অ্যাটলাস কি কি থাকবে, একটা হচ্ছে নিটার্স অ্যাটলাস, আর একটা হচ্ছে গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস। নিটার্স অ্যাটলাসটাই বেশিরভাগ মানুষ পড়ে, তবে গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস এটা আসলে কোনো অ্যাটলাস না, এটা মূলত একটা বই। গ্রেস অ্যানাটমি হচ্ছে একটা রেফারেন্স বুক, সেই গ্রেস অ্যানাটমিটার হচ্ছে একটা স্টুডেন্ট ভার্সন। তবে আমার কাছে নিটার্স অ্যাটলাসের চাইতে গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস এইটার ছবিগুলোই আমার কাছে বেশি সহজ লেগেছিল। তো এই জন্য আমিও আর কি সবগুলো ছবি নিটার্স অ্যাটলাস না, বরং গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস স্টুডেন্ট এডিশন থেকেই আমি সবগুলো ছবি নিয়েছি। আর তারপরে আসছে আমাদের রেফারেন্স বুক। রেফারেন্স বুক মানে কি? রেফারেন্স বুক মানে হচ্ছে টিচার যখন ভাইভাতে জিজ্ঞেস করবে যে এই কথাটা তুমি কোন বইতে পেয়েছো, তো এই কোন বইতে পেয়েছো, তো তখন প্রথমেই আমরা যে বইগুলোর কথা নাম টিচাররা শুনতে চায় সে বইগুলো হচ্ছে, একটা হচ্ছে গ্রেস অ্যানাটমি আর একটা হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি। মেইনলি এই দুটো বই আমাদের সময় মেইনলি এই দুটো বই ছিল। তারপরও এই বিষয়গুলো অনেক সময় টিচার টু টিচার ভ্যারি করে। তো তোমরা যে মেডিকেল কলেজে আছো তোমরা অবশ্যই প্রথমেই জেনে নিবে যে তোমাদের কোন টিচারদের কোন বইটা ফেভারিট, তো সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। আর আরেকটা হচ্ছে গাইড বই। গাইড বইটা লাগে হচ্ছে শুধুমাত্র রিটেনের জন্য। গাইড বইটা সম্পর্কে আমার আসলে তেমন একটা আইডিয়া নেই, আই এম সরি, গাইড বই সম্পর্কে। তো তোমাদের কাদের মেডিকেল কলেজে কোন গাইড বইটা চলে তো সেটা দেখে তোমরা একটা কিনে নিও। আমাদের সময় সাখাওয়াত আর আরিফ এই দুটো চলতো। এবার আসো মেইন বই। মেইন বই কোনগুলো, এই যে এখানে আমি তিনটারই ছবি দিয়ে দিয়েছি। আমি সবকিছু নিয়েছি হচ্ছে এই বইটা থেকে, টেক্সট বুক অফ অ্যানাটমি আপার লিম্ব অ্যান্ড থোরাক্স, 3rd এডিশন বিশ্রাম সিং, এইটা থেকে। আর আরো একটা আছে একে দত্ত হিউম্যান অ্যানাটমি, আর অ্যানাদার ওয়ান ইজ বিডি 84। আর অ্যাটলাস গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস, আমি গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস এইটা থেকেই আমি সব ছবি নিয়েছি। তবে বেশিরভাগ মানুষই হচ্ছে ফ্র্যাঙ্ক এইচ নিটার অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি এই বইটাই পড়ে থাকে। আর রেফারেন্স বুক একটা হচ্ছে গ্রেস অ্যানাটমি, এটা কিন্তু স্টুডেন্ট এডিশন না, এটা টিচার্স এডিশন, এটা হচ্ছে 41st এডিশন। আর একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস, এটা হচ্ছে 4th এডিশন, এটা হচ্ছে একটা ইজি ভার্সন। আর আরেকটা আছে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি বাই রিজিয়ান্স, এটার এখন মেবি 10th এডিশন চলছে। এটাও অনেক টিচার পছন্দ করে থাকে। আচ্ছা, এবার চলো এখন আমরা সরাসরি পড়ায় চলে আসি। তো অ্যানাটমি পড়তে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তোমাদের অলরেডি অ্যানাটমিক্যাল পজিশনের উপরে ক্লাস হয়ে গিয়েছে, তো আমি এটা নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। অ্যানাটমিক্যাল পজিশন কি আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে একজন পার্সন স্ট্যান্ডিং কন্ডিশনে আছে, তার আপার লিম্ব দুই সাইডে আছে, তার টোস ফেসিং ফরওয়ার্ডস, তার পাম ফেসিং ফরওয়ার্ড এবং সেই পার্সন ফেসিং ফরওয়ার্ডস। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনের ইম্পর্টেন্সটা কি, আজকে আমি হার্ট নিয়ে থোরাক্স নিয়ে যা যা পড়াবো তার সবই হচ্ছে এই অ্যানাটমিক্যাল পজিশনের উপর বেস করে। এই জন্য আমি প্রথমেই অ্যানাটমিক্যাল পজিশনের ছবিটা দিয়ে শুরু করলাম। এবার আসো, আমরা সবাই এই প্লেনগুলোর নাম এখন অনেক শুনেছি, কিন্তু তারপরও আমাদের পড়ার সময় খুব কনফিউশন হয় যে স্যাজাইটাল প্লেন, করোনাল প্লেন, এটা বিশেষ ট্রান্সভার্স প্লেন নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু স্যাজাইটাল আর করোনাল নিয়ে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই। স্যাজাইটাল প্লেন তাহলে কি, তোমরা ছবিটা মনে রাখো। স্যাজাইটাল প্লেন হচ্ছে আমরা একদম মাঝ বরাবর একটা হিউম্যান বডিকে এমন ভাবে কাটবো যেন সেটা দুই অংশে বিভক্ত হয়। কোন দুই অংশে বিভক্ত হয়,
একটা হচ্ছে রাইট আর একটা লেফট, মানে একটা ডান পাশ একটা বাম পাশ। ডান পাশ এবং বাম পাশে বিভক্ত করব, সেটাই হচ্ছে স্যাজাইটাল প্লেন। করোনাল প্লেন, করোনাল প্লেনও হিউম্যান বডিকে ডিভাইড করে। কিভাবে ডিভাইড করে? অ্যান্টেরিয়র বা ইন ফ্রন্ট, পোস্টেরিয়র বা বিহাইন্ড, মানে সামনে আর পিছনে। আর ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স প্লেনটা নিয়ে আমাদের কখনো তেমন একটা কনফিউশন হয় না, কারণ এটা হচ্ছে মাঝ বরাবর আমরা এমন ভাবে কাটবো যেন আপার বা সুপেরিয়র এবং লোয়ার বা ইনফেরিয়র, মানে উপরের অংশ আর নিচের অংশ। তাহলে আমরা কি দেখলাম? স্যাজাইটাল প্লেন হচ্ছে যেটা বিভক্ত করবে হিউম্যান বডিকে ডান এবং বামে। করোনাল প্লেন বিভক্ত করবে হিউম্যান বডিকে সামনে এবং পিছনে। আর ট্রান্সভার্স প্লেন এটা হিউম্যান বডিকে ডিভাইড করবে উপর এবং নিচ, এই দুটো অংশে। আচ্ছা, এখন এইগুলোর ইম্পর্টেন্সটা কি? এইগুলো আমি এতক্ষণ তোমাদেরকে কেন বললাম? এখন আমি থোরাক্সের বেশিরভাগ সময়ই আমরা ফার্স্ট ইয়ারে যখন পড়াশোনা শুরু করতে যাই, তখন থোরাক্সের বিভিন্ন পার্টের ডিসেক্টেড পার্ট আমাদের দেওয়া থাকে, এবং তখন আমাদের বুঝতে খুব অসুবিধা হয় যে কোনটা স্যাজাইটাল প্লেন, কোনটা করোনাল প্লেন, কোনটা ট্রান্সভার্স প্লেন। তো আমার মনে হয় আজকের ক্লাসটার পরে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং আজকের ক্লাসটার পরে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে থোরাক্স পড়াটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে বলছি থোরাক্স, থোরাক্স থোরাক্স কি? থোরাক্স অংশ মানে হচ্ছে চেস্ট। চেস্ট মানে কি? চেস্ট মানে বুক। এখন অ্যানাটমিতে চেস্ট বলতে বা বুক বলতে কি বোঝায়? অ্যানাটমিতে বুক বলতে বোঝায় দেহের এমন একটা অংশ, উপরের অংশ, আপার পার্ট অফ ট্রাঙ্ক, which extends from the root of the neck to the abdomen. আচ্ছা, এই কথাটার মানে কি? extends from the root of the neck to the abdomen, তার মানে নেক থেকে অ্যাবডোমেন পর্যন্ত। তোমরা এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে থোরাক্সের করোনাল প্লেনটা দেখতে ঠিক কি রকম। এটা হচ্ছে আমরা একটা হিউম্যান বডিকে আমরা একদম করোনাল প্লেনে ডিভাইড করেছি। হিউম্যান বডিকে করোনাল প্লেনে ডিভাইড করে তার সামনের অংশটা যদি আমরা উঠিয়ে ফেলি, অ্যান্টেরিয়র পার্ট বা সামনের অংশটা যদি আমরা উঠিয়ে ফেলি, তাহলে তার থোরাক্সটা দেখতে ঠিক এই রকম দেখা যাবে। তাহলে থোরাক্সটা আমরা দেখতে কি রকম দেখতে পাচ্ছি? প্রায় অর্ধডিম্বাকৃতির একটা অংশ। এইটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। আর এটা কোত্থেকে কতটুকু পর্যন্ত এক্সটেন্ডেড? উপরে নেক থেকে নিচে অ্যাবডোমেন পর্যন্ত এক্সটেন্ডেড। আর এই উপরের অংশটা, এই অংশটা দেখো, এটা নেকের সাথে কন্টিনিউয়াস আছে। এই অংশটাকে বলা হয় সুপেরিয়র থোরাসিক অ্যাপারচার, কিন্তু নিচের অংশটা এই ডায়াফ্রাম দিয়ে ক্লোজ আছে। এই নিচের অংশটাকে বলা হয় ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার। তাহলে এখন দেখো, সুপেরিয়র থোরাসিক অ্যাপারচার এটা কিন্তু কন্টিনিউয়াস এবং ওপেন, কিন্তু ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার এটা ডায়াফ্রাম দিয়ে ক্লোজ। এবং ডায়াফ্রাম হচ্ছে সেই জিনিসটা যেটা থোরাক্সকে অ্যাবডোমেন থেকে ডিভাইড করে। এখন দেখো, থোরাক্স স্যাজাইটাল প্লেন। স্যাজাইটাল প্লেন মানে একটা হিউম্যান বডিকে আমরা এমন ভাবে মাঝ বরাবর কাটলাম যেন সেটাকে ডান পাশ এবং বাম পাশে ডিভাইড করা। রাইট সাইড, হ্যাঁ বলো। থোরাক্সের মধ্যে কি এই যে পিছনের মেরুদণ্ডটাও কি পড়বে? এই যে হ্যাঁ ভাইয়া, পড়বে। যদিও মেরুদণ্ডটা আমরা মেইনলি ব্যাক হিসেবেই পড়ি, তবে থোরাক্সের এখানে তোমরা যখন থোরাক্স করবে তখন অবশ্যই তোমাদেরকে এই স্টার্নাল অ্যাঙ্গেল, এই থোরাসিক কেজ সহ অবশ্যই তোমাদেরকে এই যে থোরাসিক ভার্টিব্রা, তোমরা অ্যাডমিশন টেস্টে পড়েছো থোরাসিক ভার্টিব্রা 12টা থাকে, 12টা থোরাসিক ভার্টিব্রাও তখন তোমাদেরকে পড়তে হবে। মানে তোমাদের মেরুদণ্ড বলতে তুমি যেটা বলছো, মেরুদণ্ড বলতে পুরো মেরুদণ্ডটা পড়তে হবে না, কিন্তু থোরাক্সের অংশের যে 12টা থোরাসিক ভার্টিব্রা সেইটা তোমাদেরকে পড়তে হবে। এবার ক্লিয়ার ভাইয়া? জি আপু। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, থোরাক্স স্যাজাইটাল প্লেন, এই হিউম্যান বডিটাকে আমরা এমন ভাবে ডিভাইড করলাম যেন এটা রাইট আর লেফট দুইটা পার্টি ডিভাইড হয়ে যায়। তো রাইট লেফট দুইটা পার্টি ডিভাইড হয়ে গেল। এখন আমরা রাইট পার্ট, এখানকার যে এই পার্টটা আমরা উঠিয়ে ফেলার পরে আমরা যে ভিউটা পাবো থোরাক্সের, সেই ভিউটা দেখতে ঠিক এরকম হবে। এইটা হচ্ছে থোরাক্সের স্যাজাইটাল প্লেন। তাহলে এখন দেখো, থোরাক্সটা কোত্থেকে কতটুকু পর্যন্ত? থোরাক্সটা হচ্ছে ইন ফ্রন্টে স্টার্নাল অ্যাঙ্গেল অন বোথ সাইডস। এটা এক্সকিউজ মি, অন বোথ সাইডস এটা কভার্ড থাকে হচ্ছে রিবস দিয়ে। রিবস যেটা এই পাশে দেখা যাচ্ছে না, কিন্তু পিছনের সাইডে এই যে দেখো সবুজ অংশটার পিছন দিয়ে ছোট ছোট করে দেখা যাচ্ছে। অন বোথ সাইডস এটা কভার্ড থাকে রিবস দিয়ে, আর পিছনে
এটা এটা কভার থাকে কি দিয়ে? তোমরা যেটা একটু আগে বললে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের কোন পার্টটা? ভার্টিব্রাল কলামের থোরাসিক পার্টটা, দ্যাট মিন্স থোরাসিক ভার্টিব্রা দিয়ে কভার্ড থাকে। আর নিচে কোনটা দিয়ে কভার্ড থাকে? নিচে কভার্ড থাকে ডায়াফ্রাম দিয়ে। তাহলে এখন দেখো থোরাক্স এন্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ইনফেরিয়রলি সব দিক দিয়ে ক্লোজড, কিন্তু একটা দিকে ওপেন। কোথায় ওপেন? এই যে সুপেরিয়র থোরাসিক অ্যাপারচার, এই পার্টটাতে ওপেন, কারণ এখানে থোরাক্সটা সরাসরি নেকের সাথে কন্টিনিউয়াস। আবার দেখো এই ছবিটা, করোনার প্লেনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি থোরাক্সটা কিভাবে নেকের সাথে কন্টিনিউয়াস। স্যাজিটাল প্লেন, করোনাল প্লেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে থোরাক্স কেন এত ইম্পর্টেন্ট? থোরাক্স এত ইম্পর্টেন্ট কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা মেজর অর্গান থাকে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? একটা হচ্ছে হার্ট। হার্টটাকে আমরা কি বলবো? অর্গান অফ সার্কুলেশন, মানে ব্লাড সার্কুলেশন, ব্লাড পাম্প করে। হার্টের মূল কাজ হচ্ছে ব্লাড পাম্প করা। আর আরেকটা হচ্ছে, আর একটা না আসলে আরো দুইটা, সেটা হচ্ছে লাংস। আমরা সবাই জানি লাংস দুটো থাকে, এবং এটা হচ্ছে অর্গান অফ রেসপিরেশন। অর্গান অফ রেসপিরেশন মানে কি? শ্বাস প্রশ্বাসে সাহায্য করে যেটা। তো এখন আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে অর্গান অফ সার্কুলেশন, দ্যাট মিন্স হার্ট। এখন হার্ট থাকে কোথায়? হার্ট থাকে হচ্ছে মেডিয়াস্টিনামে। এখন আমাদের একটা কনফিউশন হতে পারে, হার্ট মেডিয়াস্টিনামে থাকে সেটা তো বুঝলাম, থোরাক্সটা তো আমরা দেখলাম অনেক বড় একটা অংশ। এখন মেডিয়াস্টিনাম জিনিসটা কি? মেডিয়াস্টিনাম জিনিসটা দেখো, এইটার জন্য আমি একটা ট্রান্সফার সেকশন নিয়েছি এখানে। ট্রান্সফার সেকশন, এখানে এই ছবিটাতে অ্যাবডোমেনের ট্রান্সফার সেকশন দেখাচ্ছে, কিন্তু এটা আসলে থোরাক্সের এই বরাবর হবে ট্রান্সফার সেকশন। এই হিউম্যান বডিটাকে আমি এখন যে জায়গায় মার্ক করেছি, থোরাক্সের এই বরাবর যদি আমরা কাটি, তাহলে ঠিক এই রকমের একটা ডিম্বাকৃতি অংশ পাবো উপর থেকে দেখলে। আমরা এই বরাবরই হিউম্যান বডিটাকে কাটলাম, কেটে মাথা থেকে এই পর্যন্ত অংশটুকু উঠিয়ে ফেললাম। তারপর যদি আমরা উপর থেকে দেখি, তখন আমরা ঠিক এইরকম একটা ছবি পাবো, যেটাকে বলা হয় ক্রস সেকশনাল ভিউ অফ থোরাক্স। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? মেডিয়াস্টিনাম অর মিডল সেপ্টাম। এখন মিডল সেপ্টাম মানে কি? মেডিয়াস্টিনাম মানে হচ্ছে এটা একদম থোরাসিক ক্যাভিটি, মানে থোরাক্সের মধ্যবর্তী একটা জায়গা। মধ্যবর্তী একটা জায়গা কোথায়? বোঝাই যাচ্ছে যে দুটোর মাঝখানে, মানে এটা হচ্ছে দুটা প্লুরাল ক্যাভিটির মাঝখানে। সোজা ভাষায় মেডিয়াস্টিনাম হচ্ছে এমন একটা অংশ যেটা, মেডিয়াস্টিনাম হচ্ছে থোরাক্সের সেই অংশটা যেটা রাইট অ্যান্ড লেফট লাংসের মাঝখানে বা রাইট অ্যান্ড লেফট প্লুরাল ক্যাভিটির মাঝখানে অবস্থান করছে। এই হচ্ছে মেডিয়াস্টিনাম। এর রাইট সাইডে থাকবে রাইট লাং, লেফট সাইডে থাকবে লেফট লাং, পিছনে থাকবে থোরাসিক ভার্টিব্রা, আর সামনে থাকবে স্টার্নাম। এই হচ্ছে মোটামুটি মেডিয়াস্টিনামের একটা, মানে এই হচ্ছে মোটামুটি মেডিয়াস্টিনামের এরিয়া। এবার দেখো মেডিয়াস্টিনাম কোন পার্টটা। আমি এখানে একটা করোনা প্লেনের একটা ছবি জোগাড় করতে চেয়েছিলাম, বাট আই এম সরি, এর চেয়ে বেশি ক্লিয়ার ছবি আমি পাইনি। এইখানে দেখো করোনাল প্লেনে খুব সুন্দর বোঝা যাচ্ছে মেডিয়াস্টিনাম কোন পার্টটা। দেখো রাইট সাইডে রাইট লাং। হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা, এটা কি থোরাক্স থেকে হিসাব করা হয়, মানে থোরাক্সের অংশ থেকে হিসাব করা হয়, নাকি লাংস এর অংশ থেকে এই মেডিয়াস্টিনামটা হিসাব করা হয়? মেডিয়াস্টিনামটা হিসাব করা হয় হচ্ছে লাংসের ওখান থেকে, মানে লাংস থেকে না, মূলত প্লুরা থেকে। আমরা জানি যে লাংসের একটা পর্দা আছে, তাই না? জি জি। লাংসের একটা পর্দা আছে যেটার নাম হচ্ছে প্লুরা। আমরা তো পড়েছিলাম ছোটবেলায়, আজমল স্যারের বইয়ে, এখনো মনে হয় আছে তোমাদের, তাই না? জি জি আপু। আজমল স্যারের বইয়ে আছে। এই যে দেখো লাংস কে কভার করে থাকে প্লুরা। এইখানে যে বেগুনি অংশটা আমরা দেখতে পাচ্ছি, হালকা বেগুনি অংশটা হচ্ছে লাংস। আর ঠিক তার বাইরে এই যে গাঢ় বেগুনি একটা বর্ডার দেখতে পাচ্ছ তোমরা, এই গাঢ় বেগুনি বর্ডারটা হচ্ছে প্লুরা। এবং প্লুরার চারপাশে থাকে হচ্ছে প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, যেটার মাঝখানে থাকে প্লুরাল ক্যাভিটি। আর এই যে রাইট সাইডে রাইট প্লুরাল ক্যাভিটি, লেফট সাইডে লেফট প্লুরাল ক্যাভিটি, এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে এই মেডিয়াস্টিনাম। এখন ক্লিয়ার ভাইয়া? থোরাক্সেরই একটা অংশ হচ্ছে মেডিয়াস্টিনাম, এবং এই কারণে মেডিয়াস্টিনামকে আমরা হিসাব করি হচ্ছে প্লুরাল ক্যাভিটির মাঝখান থেকে। এখন ক্লিয়ার ভাইয়া? জি আপু। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই করোনাল প্লেনের এই ছবিটা দেখেও বোঝা যাচ্ছে দুপাশে দুটো লাংস, মাঝখানে হচ্ছে মেডিয়াস্টিনাম। তাহলে দেখো মেডিয়াস্টিনামটা দেখতে কি রকম? মেডিয়াস্টিনামটা হচ্ছে একদম লম্বা, কেমন
মানে অনেকটা চোঙাকৃতির বলতে যেটা বোঝায়, অনেকটা চোঙের মতো লম্বাটে। এটা হচ্ছে করোনাল প্লেন। এখন যদি স্যাজাইটাল প্লেনে আমরা একটা হিউম্যান বডিকে ডিভাইড করি, স্যাজাইটাল প্লেনে যখন আমরা ডিভাইড করি তখন খুবই স্বাভাবিক আমরা ডান পাশ বাম পাশ সবটুকু উঠিয়ে ফেললাম স্যাজাইটাল প্লেনে। স্যাজাইটাল প্লেনে দেখো এই ডান রাইট লাংটাও নেই, লেফট লাংটাও নেই, ফলে স্যাজাইটাল প্লেনে আমরা যে থোরাক্সের যে অংশটুকু দেখতে পাবো সেটা হচ্ছে পুরোটাই মিডিয়াস্টিনাম। দেখো স্যাজাইটাল প্লেনে আমরা যা দেখতে পাচ্ছি মিড স্যাজাইটাল প্লেনে তার পুরোটাই মিডিয়াস্টিনাম। এই যে পুরো সবুজ অংশটা সুপেরিয়র থোরাসিক অ্যাপারচার থেকে স্টার্ট করে ডায়াফ্রাম, অ্যান্টেরিয়রলি স্টারনাম, পোস্টেরিয়রলি থোরাসিক ভার্টিব্রা, এই পুরো অংশটাই হচ্ছে মিডিয়াস্টিনাম। তাহলে এখন দেখো মিডিয়াস্টিনামটা কত বড়। এখন প্রথমেই আমাদের মাথায় হচ্ছে যে আমরা তো বললাম যে হার্টটা থাকে হচ্ছে মিডিয়াস্টিনামে। তো আমি এখানে আরো একটা কথা বলেছি, মিডিয়ান সেপ্টাম অফ থোরাসিক ক্যাভিটি। মিডিয়ান সেপ্টাম এবং হার্টটাও থাকে একদম মিডলে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে তাহলে হার্টটা থাকে কোথায়? হার্টটা থাকে হচ্ছে এই মিডিয়াস্টিনামের একদম মাঝখানে। এই ছবিটা দেখো, এটা নিয়ে আমি আজকে তোমাদের জাস্ট মিডিয়াস্টিনাম সম্পর্কে একটা রাফ ধারণা দিয়ে যাচ্ছি। এরপরে ইনশাআল্লাহ মিডিয়াস্টিনাম পেরিকার্ডিয়াম দুটো নিয়েই একটা রাফ ধারণা দেব। এরপরে ইনশাআল্লাহ তোমাদের মিডিয়াস্টিনাম পেরিকার্ডিয়াম সম্পর্কে আরো ডিটেইলস ক্লাস হবে। মিডিয়াস্টিনামটা এই ছবিটা দেখো, এটা দেখে বোঝাই যাচ্ছে মিডিয়াস্টিনামটাকে প্রথমেই আমরা দুই ভাগে ভাগ করেছি। স্টার্নাল অ্যাঙ্গেল থেকে প্রথমে একটা উপরের অংশ, একটা নিচের অংশ। উপরের অংশে দেখো, উপরের অংশে কোনো ভাগ নেই, উপরের অংশ পুরোটাই একটা আস্ত অংশ, গোলাপি অংশটা। কিন্তু নিচের এই গোলাপি আস্ত অংশটাকে বলা হয় সুপেরিয়র মিডিয়াস্টিনাম। সুপেরিয়র মানে উপরে। আর নিচের অংশটা দেখো তিনটা ভাগে বিভক্ত, এটাকে বলা হয় ইনফেরিয়র মিডিয়াস্টিনাম। আচ্ছা, এখন ইনফেরিয়র মিডিয়াস্টিনামের ভাগ কি কি? অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র, মানে সামনে, মাঝখানে, পিছনে। এটা মনে রাখা খুবই সহজ। এটা হচ্ছে মাঝখানের এই জিনিসটা হচ্ছে হার্ট, হার্টের সামনে মিডিয়াস্টিনামের যে অংশটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, হার্টের পিছনে মিডিয়াস্টিনামের যে অংশ সেটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। ডিভিশন অর পার্টস অফ মিডিয়াস্টিনাম, এই সবকিছুই লেখা আছে ভিশাম সিং স্যারের বইটা থেকে। এই বইটা থেকে আমি সব নিয়েছি। তাহলে মিডিয়াস্টিনাম সুপেরিয়র, ইনফেরিয়র। সুপেরিয়রের কোনো ভাগ নেই, ইনফেরিয়রের তিনটা ভাগ, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র। আর এই মিডল মিডিয়াস্টিনামেই থাকে হার্ট, মানে হার্টের সামনে যেটা থাকে সেটা অ্যান্টেরিয়র মানে হার্টের সামনে যেটা থাকে সেটা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, হার্টের পিছনে যেটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। এই যে এখানে টু পার্টস অফ মিডিয়াস্টিনাম, এতক্ষণে এই কথাগুলো সবই আমি বলেছি। পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে কি থাকে? বুঝলাম না আপু। পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে কি থাকে? মিডলে তো হার্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে কি থাকে আসছি, এটা আছে আজকের লেকচারেই আছে। এটা স্টেপ বাই স্টেপ আসছি আমি আপু, জাস্ট ওয়েট। আচ্ছা, এখন দেখো মিডল মিডিয়াস্টিনামে কি থাকে? মিডল মিডিয়াস্টিনামে থাকে হার্ট। এখন হার্ট যেখানে থাকবে সেখানে অবশ্যই আরো একটা জিনিসকে থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা আগেই পড়েছি, ইন্টারে থাকতে আমরা পড়েছি পেরিকার্ডিয়াম কি। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের একটা পর্দা। এখন পেরিকার্ডিয়াম, পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড আর কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট। তাহলে পেরিকার্ডিয়াম মানে কি? পেরিকার্ডিয়াম হচ্ছে অ্যারাউন্ড হার্ট। এটা হচ্ছে একটা ফাইব্রোসেরাস স্যাক। ফাইব্রোসেরাস স্যাক, এখানে সেফ মানে একটা পর্দা বললেই হবে না, এখানে ফাইব্রোসেরাস স্যাক, ফাইব্রাস সেরাস সবকিছুই জানতে হবে এখানে। এটা কি করবে? এটা এনক্লোজ করবে হার্টকে এন্ড দ্য রুটস অফ ইটস গ্রেট ব্লাড ভেসেলস। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করো। এই ছবিটাতে এই চারপাশের সবুজ অংশটা হচ্ছে, এই যে সবুজ ডট ডট দেওয়া অংশটা, এই পুরো চারপাশের সবুজ ডট ডট দেওয়া অংশটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম কাকে এনক্লোজ করে রাখছে বা কাকে আবদ্ধ করে রাখছে? হার্টকে তো অবশ্যই, কিন্তু তার সাথে আরো কয়েকজনকে আবদ্ধ করে রাখছে। কাদেরকে? তারা হচ্ছে গ্রেট ব্লাড ভেসেলস।
এখন গ্রেট ব্লাড ভেসেলস বলতে আমরা কি বুঝি? গ্রেট ব্লাড ভেসেলস হচ্ছে সেই সব মেজর আর্টারি এবং ভেইন যেগুলো ব্লাড থেকে হার্ট থেকে সরি হার্টের দিকে ব্লাড পাম্প করে নিয়ে আসে এবং হার্ট থেকে ব্লাড পাম্প করে হোল বডিতে নিয়ে যায়। তাহলে হার্ট থেকে হোল বডিতে এবং লাংসে ব্লাড পাম্প করে নিয়ে যায় কে কে? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক। আর হার্টে ব্লাড নিয়ে আসে কে কে? হোল বডি থেকে নিয়ে আসে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, আর লাংস থেকে নিয়ে আসে পালমোনারি ভেইনস। এবার ছবিটা খেয়াল করো, পেরিকার্ডিয়াম কাকে কাকে এনক্লোজ করে আছে? পুরো হার্টকে তো এনক্লোজ করে আছে। অ্যাট দ্য সেম টাইম এটা এনক্লোজ করে আছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, যেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেটা হচ্ছে করেসপন্ডিং ফার্স্টে লাংসে এবং পরবর্তীতে হোল বডিতে ব্লাড সাপ্লাই করছে। আর কি আছে যেটা হার্টে নিয়ে আসছে? একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, আরেকটা হচ্ছে লেফট পালমোনারি ভেইনস এন্ড রাইট পালমোনারি ভেইনস। আরো একটা জিনিস থাকে ইনফেরিয়র ভেনা কাভা, কিন্তু ইনফেরিয়র ভেনা কাভাটা এভাবে অ্যান্টেরিয়রলি এভাবে দেখা যায় না। তবে ইনফেরিয়র ভেনা কাভাটা আমি এখানে রেড মার্ক করে রেখেছি কারণ ইনফেরিয়র ভেনা কাভা নিয়ে একটু কনফিউজিং আছে। একে দত্ত এবং বিশ্রাম সিং দুটো বইতে একটু বিপরীতধর্মী কথাবার্তা লেখা আছে। যেমন একে দত্তের বইতে লেখা আছে যে ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে পেরিকার্ডিয়ামকে ক্রস করে না, পেরিকার্ডিয়ামের আবরণ থাকে না ইনফেরিয়র ভেনা কাভাতে। কিন্তু বিশ্রাম সিং আর বিডি চৌরাশিয়া এই দুটো বইতে আবার দেওয়া আছে যে ইনফেরিয়র ভেনা কাভাতে পেরিকার্ডিয়ামের আবরণ থাকে। তো এই ব্যাপারে তো এই জন্য আমি এটা রেড মার্ক করে রেখেছি, পটে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই এটা তোমাদের ব্যাচ টিচারের সাথে কথা বলে নিও। তোমাদের ব্যাচ টিচার এবং তোমাদের স্যার বা মেডিকেল কলেজের স্যার ম্যাডামরা যে বইটা প্রিফার করে এবং যেটা শুনতে চায় তোমরা সে অনুযায়ী রেসপন্স করবে। এখন দেখো পেরিকার্ডিয়াম তাহলে আমরা কি কি বললাম? পেরিকার্ডিয়াম নামটা যেমন দুই ভাগে বিভক্ত, জিনিসটাও সেরকম দুটো ভাগে বিভক্ত। দুইটা কম্পোনেন্ট আছে। একটা কি আছে? আউটার সিঙ্গেল লেয়ার ফাইব্রাস স্যাক, যেটাকে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে ইনার ডাবল লেয়ার সেরাস স্যাক, যেটাকে বলে সেরাস পেরিকার্ডিয়াম। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় তোমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ বলো ভাইয়া। সেক মানে কি? ফাইব্রাস সেক যে বললেন, সেক শব্দের অর্থটা কি? স্যাক শব্দের অর্থ হচ্ছে একটা থলি। কিন্তু এখন এই যে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে এটাকে থলি কেন বলে। ছবিটা দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি এখন ছবিটা এক্সপ্লেইন করছি তোমাদের কাছে। ফাইব্রোসেরাস স্যাক, ও খুব ভালো একটা প্রশ্ন করেছে। ফাইব্রোসেরাস স্যাক আমরা তো ইন্টারে এটা পড়েছিলাম পর্দা, এখন এটাকে থলি কেন বলে? হ্যাঁ, এটা আসলে পর্দাই, যেটা একই সঙ্গে পর্দা এবং থলি। কিভাবে? এই ছবিটা খেয়াল করো, ডেভেলপিং হার্ট। প্রথমে একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে একজন মায়ের পেটে যখন প্রথম একটা বেবি হয়, তখন সেই বেবিটার পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা আলাদা ডেভেলপ করে এবং তার হার্টটাও ডেভেলপ করে। পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা ডেভেলপ করার পর পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা কিভাবে ডেভেলপ করে দেখো, এটা কিন্তু পুরোটাই একটা থলি। দেখতে পাচ্ছ উপরের যে সবুজ, হালকা একটু সবুজ মানে একটু পেস্ট কালারের যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর তার ভিতরে যে এই যে হালকা একটু নীল দিয়ে একটা পুরো একটা গহ্বর বা যে থলিটা দেখা যাচ্ছে, এই পুরোটাকেই বলা হয় হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে দেখো, সেরাস পেরিকার্ডিয়াম কিন্তু প্রথমে দুইটা আবরণী থাকে না। সেরাস পেরিকার্ডিয়ামে প্রথমে আবরণী থাকে জাস্ট একটাই, কিন্তু সেরাস পেরিকার্ডিয়ামের ভেতরে যখন হার্টটা ঢুকে যায়, হার্টটা দেখো এই অংশ, এইখান থেকে হার্টটা ঢুকতে শুরু করে, ডেভেলপিং হার্ট। যখন হার্টটা ঢুকতে শুরু করে তখন সেখানে একটা ক্যাভিটি ক্রিয়েট হয়, এই অংশটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এখন এই ক্যাভিটি দিয়ে হার্টটা ঢুকতে থাকো, হার্টটা ঢুকতে 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 একদম পুরো এই অংশে চলে আসলো। এই অংশে চলে আসার পর হার্টটা যখন তারপর হার্টটা একদম বড় হয়ে গেল, হার্টটা একদম বড় হয়ে যাওয়ার পরে এখন দেখো, আমরা কিন্তু প্রথমে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পরে সেরাস পেরিকার্ডিয়ামের জাস্ট একটাই লেয়ার পেয়েছিলাম, কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতর যখন পুরোপুরি ঢুকে গেল হার্টটা, তখন আমরা কয়টা লেয়ার পেলাম? তখন দেখো সেরাস পেরিকার্ডিয়ামের আমরা দুটো লেয়ার পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে
বাইরের লেয়ার যেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে অ্যাটাচড আছে এটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, আর আরেকটা হচ্ছে ভিসেরাল লেয়ার যেটা হচ্ছে একদম সরাসরি হার্টের সঙ্গে যে অংশটা লেগে আছে। তোমাদের কি ক্লিয়ার হয়েছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, জি সেরাস আপু। পেরিকার্ডিয়াম? জি ম্যাম। জি ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কিন্তু, হ্যাঁ বলো আপু, কোনো কনফিউশন? হ্যাঁ দেখো, আবার দেখো ছবিটা, হার্টটা যখন পুরোপুরি ঢুকে গেল, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কিন্তু কোনো চেঞ্জ নাই। ফাইব্রাস পেরিকার্ডিয়াম ও কিন্তু ঠিক আগের মতোই আছে, ওর লেয়ারেরও কোনো চেঞ্জ নাই। কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে হার্টটা যখন পুরোপুরি ঢুকে একদম পুরোপুরি বড় হয়ে গেল, তখন এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা থেকে কি হলো, সেরাস পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার তৈরি হলো। একটা হচ্ছে বাইরের নীল অংশটা যেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে যে অংশটা যুক্ত আছে সেটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, আর একদম ভেতরে হার্টের সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। আর এই বাইরের প্যারাইটাল লেয়ার আর ভেতরের ভিসেরাল লেয়ার, এই দুটোর মাঝখানে যেই ফাঁকা সাদা অংশটা, এই সাদা অংশটাকেই বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের রিজেন এবং ফাইফা দুটোর জন্য। তাহলে এখন দেখো লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ রিজেন অ্যান্ড ফাইফা। তাহলে আমি এতক্ষণ যা যা এক্সপ্লেইন করলাম সেটা থেকে আমরা বুঝতে পারছি তা হচ্ছে পেরিকার্ডিয়ামের তাহলে টোটাল কয়টা লেয়ার আসছে। পেরিকার্ডিয়ামের টোটাল লেয়ার হচ্ছে তাহলে মোট 3টা, ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ডস, মানে বাইরে থেকে ভেতরের দিকে। বাইরে থেকে ভেতরের দিকে আমরা কি কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি আমরা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তারপর পাচ্ছি প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, এবং তারপর পাচ্ছি 3 নম্বরে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। আর এই ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। আর এই লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম, এই কোশ্চেনটা যখন তোমাদের আসবে এক্সামে, মানে রিটেন এক্সামে যদি আসে, তখন তোমাদের এই ছবিটা আঁকতে হবে, লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম। দেখো ছবিটা ভালো করে খেয়াল করো, বাইরের দিকে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, প্যারাইটাল লেয়ার, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, দেন ভিসেরাল লেয়ার, তার সাথে এপিকার্ডিয়াম। আপু ড্রয়িং এর ক্ষেত্রে কি হচ্ছে মানে কালারিং করে আঁকতে হয় না এমনি আঁকলেও হবে? এমনি আঁকলেই হবে আপু, তবে কিন্তু তুমি যদি দেখো যে তোমার এমনি আঁকলেই হয়, তবে তুমি যদি দেখো যে তোমার একদম লেখা টেখা সব শেষ, লেখা শেষ, তোমার রিভিশন করা শেষ, এখন তুমি চুপচাপ বসে আছো, সেক্ষেত্রে তুমি চাইলে কালার করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি কালার মনে হয় একবার করেছিলাম, এছাড়া কালারিং ইজ নট সো ইম্পর্টেন্ট, তবে ছবিটা কারেক্ট হওয়া ইম্পর্টেন্ট। আপু অ্যানাটমিতে তো অনেক ছবি, এতগুলো ছবি মানে সব মনে রাখি কালার করাটা এসেনশিয়াল না, কালার করতে হয় হচ্ছে শুধু প্র্যাকটিক্যালে। তোমরা যদি নর্মালি ছবিতে যদি তোমরা কালার না করো কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট খেয়াল করবে যে তোমাদের ছবিটা কারেক্ট আছে কিনা, বুঝলে? যেমন ধরো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম, এবং তোমাদের অবশ্যই স্পটিং না মানে মার্কিং এর ক্ষেত্রে, যেমন তুমি ফাইব্রাস পেরিকার্ডিয়ামটাকে ফাইব্রাস পেরিকার্ডিয়ামই লিখেছো কিনা, প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়ামকে প্যারাইটাল লেয়ারই লিখেছো কিনা, বা ভিসেরাল লেয়ারকে এপিকার্ডিয়ামই লিখছো কিনা, সেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। মানে তোমাদের ডান পাশের এই লেখাগুলো যেন একদম কারেক্ট থাকে, মার্কিংটা যেন একদম কারেক্ট থাকে। এবার আসো অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ হার্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। আপু তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কোথায় থাকে? প্যারাইটাল এবং ভিসেরাল স্তরের মাঝখানে? হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া, পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, পেরিকার্ডিয়াল ফ্লুইডটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে থাকে। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াম, এটা নিয়ে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াম এবং মেডিয়াস্টিনাম আমি আজকে তোমাদেরকে যতটুকু পড়িয়েছি, এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস হবে, সেটাতে একদম ডিটেইলস আলোচনা করবো আমরা। পেরিকার্ডিয়াল ক্যাভিটি, আজকে তো সেফ একটা রাফ ধারণা দিলাম আমি হার্ট পড়ানোর জন্য, এরপরে ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। এখন আসো অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ হার্ট। অ্যানাটমিক্যাল পয়েন্টস মানে কি? একটা হার্টের একটা ভিসেরা যখন তোমাদেরকে ধরতে দিবে, তখন প্রথমেই তোমাদেরকে এই কথাগুলো বলতে হবে। এখন এই কথাগুলো কি কি? আচ্ছা, এখন আমি এখানে অ্যানাটমিক্যাল পয়েন্টস মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পয়েন্ট আমি লিখে রেখেছি, তবে অ্যানাটমিক্যাল পয়েন্ট কিন্তু টিচার টু টিচার এন্ড মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ অ্যানাটমিক্যাল পয়েন্টস ভ্যারি করে।
তো তোমরা অবশ্যই শুনবে যে তোমাদের টিচাররা কোন অ্যানাটমিক্যাল পয়েন্টটা বলছে, এবং অবশ্যই তোমরা তোমাদের মেডিকেল কলেজের টিচারদের কথা অনুযায়ী বলবে। আচ্ছা, এখন অ্যানাটমিক্যাল পয়েন্ট মানে কি? অ্যানাটমিক্যাল পয়েন্ট হচ্ছে যে একটা অর্গান, একটা ভিসেরার অ্যানাটমিক্যাল পয়েন্ট মানে হচ্ছে যে সেই ভিসেরাটা হিউম্যান বডিতে কিভাবে অবস্থান করে, মানে কোন পয়েন্টে কিভাবে, আমি আসলে মানে কিভাবে অবস্থান করে। তো ধরে তোমরা এটা এভাবে বলবে যে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পার্ট অফ পেরিকার্ডিয়াম, root of red blood vessels and also part of some other vessels. তারপর আরো কিছু আছে, কি পয়েন্ট দেখে তুমি বুঝলে যে এটা হার্ট? অ্যাপেক্স অফ দ্য হার্ট, বেস, স্টার্নোকোস্টাল সারফেস, ইনফেরিয়র সারফেস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে এতক্ষণ বললাম যে ভিসেরা অফ হার্ট, পার্ট অফ পেরিকার্ডিয়াম, রেড ব্লাড ভেসেলস, অ্যাপেক্স, বেস, এটার একটাও তো আমরা চিনি না। কাজেই অ্যানাটমিক্যাল পয়েন্টসটা আমরা একটু পরে পড়ছি। প্রথমে আমরা হার্ট নিয়ে একটু কথাবার্তা বলি, তারপর অ্যানাটমিক্যাল পয়েন্টটা পড়া আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই ছবিটা দেখো, আমি আবার ক্লিয়ার করে দেখিয়েছি। এই ছবিটা আমি দেখিয়েছি সির্ফ তোমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্টটা বোঝানোর জন্য, কারণ তোমরা যখন হার্টটা হিউম্যান বডিতে ধরবে, আমাদের বডিতে ধরবে, অবশ্যই হার্টটা তোমাদেরকে ধরতে হবে হচ্ছে হার্টটা হিউম্যান বডিতে যে লেভেলে থাকে ঠিক সেই লেভেলে সেইভাবেই তোমাদেরকে ধরতে হবে। হার্টটা আমাদের হিউম্যান বডিতে ঠিক এইভাবে এই অবস্থানে থাকে। এখন দেখো, এইটা হচ্ছে হার্টের একটা ভিসেরা। এখন অ্যানাটমি পড়ার ক্ষেত্রে আমাদের মেইন যে প্রথমেই আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা পড়ি কিন্তু বই দেখে দেখে পড়াটা কিন্তু বেশ ইজি হয়ে যায়, কিন্তু এক্সাম হলে বা ভাইভাতে কিন্তু আমরা বই দেখে কিন্তু বইয়ের মতো করে বললে কিন্তু হবে না। সেখানে আমাদের বলতে হবে কিভাবে? সেখানে আমাদের বলতে হবে ভিসেরা ধরে ধরে। আর বইটা হচ্ছে একটা 2 ডাইমেনশন আর ভিসেরাটা হচ্ছে 3 ডাইমেনশন। তো সেখানে দেখা যায় যে বইয়ের সাথে ছবি অনুযায়ী ভিসেরার আর কি অনেক কিছুই মেলে না। তো এখানে আর কি আমি তোমাদের জন্য হার্টের একটা ভিসেরা দেখিয়েছি। এটা আসলে খুবই ক্লিন কাট একটা হার্ট, খুবই সুন্দর ক্লিন কাট একটা হার্ট। তো সমস্যা হচ্ছে এরকম সুন্দর ক্লিন কাট হার্ট আসলে আমাদের এক্সাম হলে থাকে না। আমাদের এক্সাম হলে যে হার্টটা থাকে সে হার্টটা দেখতে আসলে ঠিক এরকম, এই কালার, কারণ এগুলো যেহেতু ফরমালিন দেওয়া থাকে, এই জন্য কালারটা হচ্ছে একদম কালচে হয়ে যায়। এইটা দেখো, এই ছবিটা দেখো, একজন হার্টটা বিভিন্ন পজিশনে একজন হার্টটা ধরে আছে। এইটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হার্টের সামনের অংশটা, সুপেরিয়র ভেনা কাভা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এইটাও হার্ট, অ্যাঙ্গেল করে ধরে আছে জন্য এটা বোঝা যাচ্ছে না যে এটা হার্টের কোন পার্ট, আর এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে হার্টের ভিতরের অংশ, প্যাপিলারি মাসল। তো তোমাদের যে, হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা, আপনি যে বললেন যে এই 3 ডাইমেনশনের সাথে 2 ডাইমেনশন বইয়ের মিলে না, তখন যদি স্যার আমাদেরকে প্রশ্ন করে যে এই কথাগুলো তুমি কই থেকে বলতেছো, আমি যখন নিচ থেকে বলবো আর কি, তখন কি রেফারেন্স দিব? বুঝলাম না ভাইয়া তোমার কোশ্চেনটা। আমরা যখন এটা স্যারের সামনে যে সময় বলবো, তখন যে আমরা যদি নিজের থেকে বলি, স্যার কি এটা হইব নাকি বইয়ের ভাষায় বলতে হইব? না, এটা তোমরা অবশ্যই বইয়ের ভাষায় এবং স্যাররা যে ভাষায় শুনতে পছন্দ করে। শোনো, মেডিকেল কলেজের একটা বিষয় কি, যে প্রত্যেক টিচার তার নিজের লেকচার, মানে টিচার নিজে যেগুলো ক্লাসে বলেছেন উনি নিজের কথাগুলো শুনতে খুব পছন্দ করে। এটা শুধু আমাদের ঢাকা মেডিকেল কলেজে না, সব মেডিকেল কলেজেই টিচারেরা নিজেদের কথাগুলো শুনতে খুব পছন্দ করে। তো যে স্যার বা যে ম্যাডাম যেভাবে শুনতে চায় তাকে সেভাবে বলবে, বুঝলে? এটা আসলে মানে তোমার আমার স্যার ম্যাডামরা যদি সরাসরি বই শুনতে চায় তো তোমরা বইয়ের মতো করে বলবে, স্যার ম্যাডাম ওনারা যদি নিজেদের লেকচার শুনতে চায় সেক্ষেত্রে তোমরা লেকচারের মতো, সেক্ষেত্রে তোমরা লেকচার করবে। বুঝতে পেরেছো ভাইয়া? আর কোনো কনফিউশন? জি না। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই জিনিসটা হচ্ছে হার্টের একটা মডেল। এখন প্রথমেই এই জিনিসগুলো দেখে হার্টের সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, সারফেস, তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, এগুলো বোঝা খুব টাফ হয়ে যায়। এজন্য অনেক ক্ষেত্রে প্রথমে দেখা যায় যে স্যারেরা হার্টের এরকম একটা মডেল দিয়ে পড়ানো শুরু করেন, এবং কিছু মেডিকেল কলেজে এরকম হয়
যে 50% স্টুডেন্টের, বিশেষ করে আইটেমের ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টের আইটেম নাই হয়, কিছু স্টুডেন্টের আইটেম নাই এভাবে ভিসেরা দিয়ে, যেমন আমাদের একটা ব্যাচে ছিল, আমাদের এই ব্যাচে কিছু স্টুডেন্টের আইটেম নিত ভিসেরা দিয়ে, আবার কিছু স্টুডেন্টের আইটেম নিতে হচ্ছে এরকম হার্টের মডেল দিয়ে। তো হার্টের এই মডেলটা থেকে একটা সুবিধা হয় কি, যে পড়াটা সহজ হয়, তারপর ভিসেরাটা ধরলে ভিসেরাটা বোঝা ইজি হয়ে যায়। আচ্ছা, এখন চলে আসো, আমরা আমাদের পড়ায় চলে আসি। হার্ট, হার্ট বলতে আসলে কি বোঝায়? হার্ট মানে কি? হার্ট কথাটা এসেছে গ্রিক কার্ডিয়া বা ল্যাটিন কর্ডিস ওয়ার্ডটা থেকে। এখন হার্ট জিনিসটা কি? আমরা যে বলছি হার্ট এত ইম্পর্টেন্ট একটা অর্গান, এটা কি? এটা একটা হলো মাসকুলার অর্গান। আচ্ছা, হলো মাসকুলার অর্গান বলতে কি বুঝি? হলো মানে এটার ভেতরে ফাঁকা আছে, মাসকুলার মানে কি? এটা মাসল দিয়ে তৈরি। কি মাসল দিয়ে তৈরি? এটা কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি। অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিয়াস্টিনাম। এই যে দেখো মিডল মেডিয়াস্টিনাম কথাটা কিন্তু এখানে চলে এসেছে। মিডল মেডিয়াস্টিনাম অফ দ্য thoracic cavity enclosed in the pericardium। আচ্ছা, তোমাদের যদি হার্টের উপরে শর্ট নোট আসে তখন কিন্তু এই কথাগুলো লিখতে হবে। আর এখানে আমি যে কথাগুলো লিখেছি, হলো মাসকুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিয়াস্টিনাম enclosed in the pericardium, প্রত্যেকটা কথা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই কথাগুলো অনেক সময় আলাদা আলাদা করে টিচারেরা ফাইফাতেও জানতে চায় যে আচ্ছা বলো তো, হার্টটা মাসকুলার অর্গান, এটা কিরকম মাসকুলার অর্গান? এটা কি পুরোটা ফিল আপ থাকে নাকি এটার ভিতরে ফাঁকা থাকে? তো তখন তোমরা বলবে যে জি স্যার বা জি ম্যাডাম, হার্টটা অবশ্যই একটা মাসকুলার অর্গান, কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি, তবে এটার ভিতরে ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? এটার ভিতরে ফাঁকা থাকে এই কারণে যেন এটার ভিতরে ব্লাড আসতে পারে, কারণ ফাঁকা না থাকলে তো ব্লাড ঢুকতে পারতো না। পুরোটাই যদি মাসল দিয়ে কভার থাকতো তখন ব্লাড আসতো কোত্থেকে? ফাঁকা থাকার কারণে এটার ভিতরে ব্লাড এন্টার করতে পারে এবং হার্ট সেই ব্লাডটাকে পাম্প করতে পারে। এটা সিচুয়েটেড কোথায়? মিডল মেডিয়াস্টিনামে। এখন এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা আমি নিয়েছি গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস থেকে। এই ছবিটা দেখেই একদম বোঝা যাচ্ছে, দেখো হলো মাসকুলার অর্গান, আর আরেকটা কি? মিডল মেডিয়াস্টিনামে। একটু আগে আমি বলেছি হার্টের সামনে হার্ট থাকে হচ্ছে মেডিয়াস্টিনামে, যেখানে থাকে সুপেরিয়র মেডিয়াস্টিনাম, ইনফেরিয়র মেডিয়াস্টিনাম। ইনফেরিয়র মেডিয়াস্টিনামের মাঝখানে অংশটা হচ্ছে মিডল মেডিয়াস্টিনাম, যেখানে হার্ট থাকে সেটাই মিডল মেডিয়াস্টিনাম। সামনে অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনাম, পিছনে পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম। আর এটা এনক্লোজড। হ্যাঁ হ্যাঁ বলো আপু, কিছু বলছো? আচ্ছা, হার্টটা এনক্লোজড থাকে কি দিয়ে? এই ছবিটা খেয়াল করো, হার্টের চারপাশে দেখো প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ড। প্রথমে যে সবার আমরা দেখতে পাচ্ছি সবুজ অংশটা তো আমাদের থোরাক্স বা সবুজ অংশটা হচ্ছে মেডিয়াস্টিনাম। তারপরে এই যে সাদা একটা পর্দার মতো দেখতে পাচ্ছি, সাদা অংশটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। সাদা অংশটার পরে আমরা ছোট্ট একটা লাল পর্দা দেখতে পাচ্ছি, এই ছোট্ট লাল পর্দাটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়ামের পরে আমরা কি দেখতে পাচ্ছি? একটা কালো অংশ দেখতে পাচ্ছি। এই কালো অংশটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, যেখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর তারপরে আরো একটা লাল অংশ, যেটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম বা এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, এই ছবিটা দেখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম বা এপিকার্ডিয়ামটা একদম সরাসরি হার্টের সঙ্গে, একদম সরাসরি হার্টের সঙ্গে লেগে আছে দেখো। আর এইটাতে দেখো পেরিকার্ডিয়াম কিভাবে একই সঙ্গে হার্ট এবং রুট অফ গ্রেট ব্লাড ভেসেলস কে কিভাবে কভার করে আছে। এখন এই ছবিটা দেখো, এই ছবিটা আমি অলরেডি একবার এক্সপ্লেইন করেছি। থোরাক্সে মাঝখানে ইনফেরিয়র মেডিয়াস্টিনামে, মিডল মেডিয়াস্টিনামে থাকছে হার্ট, সামনে অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনাম, পেছনে পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম। আবার দেখো এই ছবিটাতে মার্ক করা আছে। আমি একই ছবি তোমাদেরকে বারবার দেখাচ্ছি, আর তোমরা অ্যানাটমি পড়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই ছবি পড়ার চাইতে ছবিগুলো দেখবে বেশি করে। এটা হচ্ছে অ্যানাটমি পড়ার একটা টেকনিক। কারণ অ্যানাটমিতে দেখবো বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাইন বাই লাইন এত কিছু লেখা, এত লেখা কিন্তু আসলে মানে মনে রাখা সম্ভব না। তো তোমরা যদি বারবার ছবিগুলো দেখো, ছবিটা যদি তোমরা মনে রাখো, তাহলে দেখবে যে তোমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে। এবং এটা শুধু ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে না, এটা তোমরা মানে ফার্স্ট ইয়ার থেকে এখন তো মেডিকেলে পড়া শুরু করেছো তোমরা, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে।
এখন আসো হার্টটা দেখতে কিরকম, এটা শেপ কোথায়, এটা সিচুয়েটেড কোথায়। আচ্ছা, সিচুয়েটেড তো আমরা আগে একবার আমরা এখানে বলেছি যে সিচুয়েটেড এটা থাকে হচ্ছে মিডল মিডিয়াস্টিনামে। এখন আমরা আরো একটু ডিটেলসে যাই। এটা শেপটা হচ্ছে পিরামিডাল। আবার আগের ছবিটা দেখো, উপর থেকে নিচ অংশটা আমরা যদি দেখি, আমরা হার্ট বলতে যে মানে একটা বোঝাই, আসলে হার্টটা কিন্তু দেখতে ঠিক সেরকম না। এখান থেকে বুঝতেই পারছো হার্টটা হচ্ছে অনেকটা পিরামিডাল শেপের। এটাকে আবার কেউ কেউ কনিক্যাল শেপও বলে থাকেন। আর সিচুয়েটেড কোথায়, obliquely behind the sternum and adjoining parts of costal cartilage। দেখো হার্টটা কিন্তু একদম সোজা কিন্তু বসে নেই, হার্টটা আছে কিন্তু অবলিকলি কোথায় আছে, বিহাইন্ড দ্য স্টার্নাম অ্যান্ড কোস্টাল কার্টিলেজ। এর চারপাশ দিয়ে কিন্তু কোস্টাল কার্টিলেজ থাকে। এটা যেহেতু স্যাজাইটাল সেকশন, তাই এখানে কোস্টাল কার্টিলেজটা দেখানো হয়নি। এখানে আর আমরা কি বলছি, 1/3 of the heart is to the right, 2/3 is to the left। এবার আসো এই ছবিটা, এখানে দেখো এই ছবিটাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি anterior view of the chest wall of a man। এখানে কি দেখা যাচ্ছে, স্কেলেটাল স্ট্রাকচার দেখা যাচ্ছে, সারফেস প্রজেকশন দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা জানো নিশ্চয়ই তোমাদের অ্যানাটমিতে কিন্তু সারফেস মার্কিং করতে হবে, আর অ্যানাটমির সারফেস মার্কিং এর জন্য হার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই ছবিটাও আমি নিয়েছি গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস বইটা থেকে। তো তোমরা যদি প্রত্যেকটা গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস বইটার সারফেস মার্কিং এর ছবিগুলো যদি তোমরা দেখো, তোমাদের মনে রাখাও সুবিধা হবে, আর সারফেস মার্কিংটা অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে দেখো এতক্ষণ কি বললাম, হার্টটা হচ্ছে একটা পিরামিডাল অর্গান, এখান থেকেও বোঝা যাচ্ছে পিরামিডাল অর্গান। আর এটা কোথায় অবস্থান করে, অবলিকলি প্লেস করে স্টারনামের পিছনে আর হচ্ছে কোস্টাল কার্টিলেজের পিছনে। এবার দেখো, এখন হার্টটা তো আমরা বুঝতেই পারলাম যে হার্টটা কোথায় আছে। হার্টটা থাকে মেইনলি কোথায়, বুকের বাম পাশে। অর্থাৎ এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটাকে যদি আমরা মোটামুটি 3 ভাগ করতে পারি, তাহলে বোঝা যাবে এই যে এটার 1/3 আছে ডান পাশে, আর বাকি 2/3 আছে বাম পাশে। তার মানে এই কথাটাই এখানে এইভাবে বলেছে, 1/3 of the heart is to the right of the median plane and 2/3 of the heart is to the left of the median plane। এখন হার্টের আমাদের চেম্বার আছে কয়টা, আমরা তো বলেছি হলো মাস্কুলার অর্গান বা ভিতরে ফাঁকা আছে, তাহলে নিশ্চয়ই এটার ভিতরে চেম্বার আছে। সেটা তো নিশ্চয়ই আছে। হার্টের চেম্বার কি আছে, 4টা। কি একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। আর হার্টের মেজারমেন্ট এটা অনেক সময় টিচাররা জানতে চায়, বিশেষ করে আইটেমের ক্ষেত্রে এটা টিচাররা খুব জানতে চায়, হার্টটা লম্বায় কতখানি। হার্টটা লম্বায় হচ্ছে 12 সেন্টিমিটার এবং চওড়ায় হচ্ছে 9 সেন্টিমিটার। এটার ওজনটা কত, 300 গ্রাম। ছেলেদের ক্ষেত্রে 300 গ্রাম, মেয়েদের ক্ষেত্রে 250 গ্রাম। এটা তোমরা মনে রাখতে চাইলে হবে, না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নেই। তবে এই কথাটা ইম্পর্টেন্ট যে হার্টটা সাইজে ঠিক কতটুকু। হার্ট ইজ স্লাইটলি লার্জার দ্যান ওয়ান্স ওন ক্লেন্সড ফিস্ট। মানে কি, মানে হচ্ছে একজন মানুষ যদি তার হাতটা মুঠ করে, তাহলে বলা হয় যে একজন মানুষের হাতের মুঠের চাইতে সামান্য একটু বড় হবে হার্টটা। এখন আসো এক্সটার্নাল ফিচার্স। আচ্ছা, এক্সটার্নাল ফিচার্স কি? এক্সটার্নাল ফিচারটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই যে এক্সটার্নাল ফিচার মানে কি? এক্সটার্নাল ফিচার মানে হচ্ছে আমরা বাইরে থেকে যে অংশগুলো দেখতে পাই। ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য, বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটাই হচ্ছে এক্সটার্নাল ফিচার। আর এই এক্সটার্নাল ফিচারের উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্টটা বলতে হবে। এখন এক্সটার্নাল ফিচারে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স মানে এই অংশটা, অ্যাপেক্স মানে চূড়া। হার্টের ক্ষেত্রে অ্যাপেক্স বা চূড়া বলতে ঠিক নিচের এই অংশটা বোঝাচ্ছে, এই কোণার অংশটা। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে বেজের আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র সারফেস। বেজটা সামনে থেকে দেখা যায় না, এটা দেখা যায় পিছন থেকে। এটার আছে 3টা সারফেস, একটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস,
স্টার্নোকোস্টাল সারফেস মানে এই যে সামনের এই অংশটা, সামনের এই পুরো অংশটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে নিচের দিকে থাকে ডায়াফ্রামেটিক সারফেস। এই নিচের অংশটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, মানে যে অংশটা ডায়াফ্রামের উপরে অবস্থান করে সেটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস বা ইনফেরিয়র সারফেস। আর আরেকটা সারফেস হচ্ছে লেফট সারফেস। লেফট সারফেস, হার্টটা যেহেতু মেইনলি লেফট সাইডে টার্ন করে থাকে, আর এটা যেহেতু করোনাল প্লেন থেকে অ্যান্টেরিয়রলি এটা অ্যান্টেরিয়রলি তোলা হয়েছে এই ছবিটা, লেফট সারফেসটা থাকে হচ্ছে ঠিক এই পাশে। আর লেফট সারফেসটা হচ্ছে এরকম সামনে থেকে তেমন একটা বোঝা যায় না, এটা হার্টটা হাতে নিলে তারপর লেফট পার্টে বোঝা যায়। আর এখানে বর্ডার আছে মোট বর্ডার আছে মোট 4টা। এখানেও আবার কিছু কনফিউশন আছে, যেমন তত্ত্বতে বর্ডার বলেছে 3টা, রাইট, লেফট, ইনফেরিয়র, কিন্তু ফিশাম সিং এ আবার বর্ডার বলেছে 4টা, রাইট, লেফট, ইনফেরিয়র, আর একটা হচ্ছে আপার বা সুপেরিয়র। তো তোমরা দেখো তোমাদের টিচাররা যেটা ফলো করে তোমরা সেই অনুযায়ী করবে। এখন আসো অ্যাপেক্স অফ দ্য হার্ট। অ্যাপেক্স জিনিসটা কি? অ্যাপেক্স হচ্ছে কনিক্যাল এরিয়া। কনিক্যাল এরিয়া মানে হচ্ছে একটা চোঙাকৃতি অংশ যেটা তৈরি হয় শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল দিয়ে। দেখো এই যে অংশটা, এই যে ছোট্ট অংশটা, এই অংশটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। এই অংশটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। তাহলে হার্টের অ্যাপেক্সটা থাকে কোথায়? লেফট 5th intercostal space. The apex of the heart is a conical area formed by the left ventricle. এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, অ্যাপেক্সের যে পার্টটা এখানে ফর্ম করছে, এই যে অংশটুকু, এটা কিন্তু শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল দিয়ে গঠিত। এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমরা বুঝতে পারছি হার্টের এই অংশটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর এইটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। তাহলে এই ছবিটা দেখে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারছি হার্টের অ্যাপেক্স গঠিত হয় কি দিয়ে? শুধুমাত্র 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 লেফট ভেন্ট্রিকল দিয়ে। আর কোনো জায়গায় কিন্তু রাইট ভেন্ট্রিকলে কিন্তু অ্যাপেক্সের কোনো পার্ট নেই, কারণ রাইট ভেন্ট্রিকল অনেক আগেই এখানে শেষ হয়ে গিয়েছে। অ্যাপেক্স পুরোটাই লেফট ভেন্ট্রিকল দিয়ে গঠিত। আর আরেকটা কি? ডিরেক্টেড ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। আচ্ছা, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস। ডাউনওয়ার্ডস মানে কি? অ্যাপেক্সটা থাকে হচ্ছে হার্টের নিচের দিকে, যদিও এটাকে চূড়া বলা হয় বা অ্যাপেক্স বলা হয়, তবে এটা থাকে হার্টের নিচের দিকে। আর এটা থাকে কোন দিকে? ফরওয়ার্ডস, মানে এটাকে সামনে থেকে দেখা যায়। ফরওয়ার্ড তার মানে ডাউনওয়ার্ডস নিচের দিকে আছে, ফরওয়ার্ডস আমরা এটাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, এন্ড টু দ্য লেফট। টু দ্য লেফট কোথায়? লেফট 5th intercostal স্পেসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা কিন্তু জিজ্ঞেস করবে যে হার্টের অ্যাপেক্সটা কোন ইন্টারকোস্টাল স্পেসে থাকে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে লেফট 5th intercostal স্পেস। দেখো, it lies at the level of left 5th intercostal space, 3.5 inches or 9 centimeter from the midline. দেখো, এইটা হচ্ছে হিউম্যান বডির মিড লাইন। এটা হচ্ছে হিউম্যান বডির মিড লাইন। এখান থেকে এই অংশটুকু যদি মেজার, এখান থেকে অ্যাপেক্স পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 9 সেন্টিমিটার। তার মানে it lies 9 centimeter from the midline and just medial to the mid clavicular line. আচ্ছা, just medial to the mid clavicular line. মিডিয়াল মানে কি? মিডিয়াল মানে হচ্ছে, মিডিয়াল শব্দটার মানে হচ্ছে এই মিড লাইনের কাছে, মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন মানে কি? হ্যাঁ বাবু, ভাইয়া বলো। স্যাজাইটাল আর মিডিয়ান তো একই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাজাইটাল হচ্ছে রাইট এবং লেফটে যেটা ডিভাইড করে। যেমন স্যাজাইটাল প্লেন কিন্তু অনেকগুলো হয়, এটা একটা স্যাজাইটাল প্লেন, যেমন ধরো এটা একটা স্যাজাইটাল প্লেন, তারপর এটা একটা স্যাজাইটাল প্লেন, তারপর এটা একটা স্যাজাইটাল প্লেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্যাজাইটাল প্লেন বলতে কোনটা বোঝাই? সেটা হচ্ছে ঠিক এই মাঝখানের অংশটা, যেটা শরীরকে রাইট লেফট দুটো সমান অংশে বিভক্ত করে, মানে এইটাকে বলা হয় মিড স্যাজাইটাল প্লেন। আমি একদম শুরুর দিকে যে ছবিটা দেখিয়েছিলাম মিড স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেন বলতে আমরা মূলত এটাকেই বুঝি। এখন বুঝতে পেরেছো ভাইয়া স্যাজাইটাল প্লেন ঠিক কোন অংশটা? জি আপু। আচ্ছা ঠিক আছে।
স্যাজাইটাল পেন। এখন স্যাজাইটাল পেনের পরে আমরা যেটা বলছিলাম মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন জিনিসটা কি? এটা হার্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে দেখো সবার উপরে স্টারনাম, স্টারনামের উপরে ম্যানোপিয়াম, ম্যানোপিয়ামের সাথে কানেক্টেড হচ্ছে ক্লাভিকল। এই যে ক্লাভিকল লম্বা একটা হাড়, ক্লাভিকলের যে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, ক্লাভিকলের মিড পয়েন্ট বরাবর যদি আমরা একটা স্যাজাইটাল লাইন আঁকি, ক্লাভিকলের একদম এটা হচ্ছে ক্লাভিকলের মিড পয়েন্ট, ঠিক এই মিড পয়েন্ট বরাবর যদি আমরা একটা স্যাজাইটাল লাইন ড্র করি তাহলে যে লাইনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। তাহলে রাইট সাইডে একটা মিড ক্লাভিকুলার লাইন আর এটা হচ্ছে লেফট সাইডে একটা মিড ক্লাভিকুলার লাইন আর এটা হচ্ছে রাইট সাইডে আরেকটা মিড ক্লাভিকুলার লাইন, দুই পাশে দুটা মিড ক্লাভিকুলার লাইন। আর হার্টের অ্যাপেক্সটা থাকে কোথায়? লেফট যে মিড ক্লাভিকুলার লাইন, বাম পাশের যে মিড ক্লাভিকুলার লাইন ঠিক তার মিডিয়ালি। এটা হচ্ছে হার্টের অ্যাপেক্সের অবস্থান। আর এই কথাটাই আমরা একটু আগে বলেছি আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টসে। দেখো 1 নম্বরেই লেখা আছে apex of the heart is pointed and conical in shape which is directed downwards, forwards and to the left. এখন তোমাদের 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, আর আরো একটা কথা আমি মনে হয় এখনো ডিসকাস করিনি, যে প্রথমে তোমরা ফিসেরাটা ধরে বলবে দিস ইজ দ্য ফিসেরা অফ হার্ট উইথ পার্ট অফ পেরিকার্ডিয়াম। কারণ হার্টের ফিসেরাটা যখন তোমাদেরকে দিবে তখন সেখানে কিন্তু শুধু হার্ট থাকবে না, হার্টের সাথে অবশ্যই এরকম একটা পেরিকার্ডিয়াম অবশ্যই একটা পেরিকার্ডিয়ামের আবরণী থাকবে এবং অবশ্যই সেই হার্টের ফিসেরাটার সাথে গ্রেট ব্লাড ভেসেলস অ্যাটাচড থাকবে। তার মানে সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কাভা আর অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। এজন্যই তোমরা ধরে ফার্স্টে হার্টটা ধরে এভাবে বলবে ফিসেরা অফ হার্ট উইথ পার্ট অফ পেরিকার্ডিয়াম, root of great blood vessels and also part of some other vessels। মানে হার্টের যে নিজস্ব কিছু ভেসেল আছে, রুট অফ গ্রেট ব্লাড ভেসেলস তো অবশ্যই থাকবে, তার সঙ্গে সাম আদার ভেসেলস, তার মানে এই যে করোনারি আর্টারি, হার্টের নিজের যে কিছু ব্লাড ভেসেল আছে সেগুলোর কথা বলছো তুমি। আর তারপর তোমরা বলবে apex of the heart is pointed and conical in shape which is directed downwards, forwards and to the left। আচ্ছা, অ্যাপেক্স নিয়ে আমরা তো এতক্ষণ কথা বললাম, এখন চলো আমরা বেজে চলে আসি। 2 নম্বর পয়েন্টটা দিয়ে কি বোঝাচ্ছে? আপু, হ্যাঁ বলো ভাই, বলো আপু। অ্যাপেক্স নিয়ে এতক্ষণ যেটুকু বললাম এটুকু বললে কি হয়ে যাবে অ্যাপেক্স নিয়ে? অ্যাপেক্স নিয়ে আসলে এর চাইতে বেশি আর জিজ্ঞেস করে না অ্যাপেক্স থেকে এই কথাটা তোমরা পড়বে অবশ্যই, যে আচ্ছা যে সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কথা, যে অ্যাপেক্স বিট বা আমরা যে হার্ট বিটটা শুনি সেটা আসলে ঠিক কি? হার্ট বিট আমরা যে স্টেথোস্কোপ দিয়ে শুনি সেটা আসলে অ্যাপেক্স বিট। তো টিচার তোমাকে এটা ক্লিনিক্যালি জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা তুমি অ্যাপেক্স বিটটা তুমি কোথায় শুনবে? তো সেখানে তোমাকে বলতে হবে যে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে। অ্যাপেক্স বিট আমরা শুনি কোথায়? লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে। আর অ্যাপেক্সটা ঠিক 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, জাস্ট 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। ঠিক এই অংশটাতে আমরা স্টেথোস্কোপটা বসাই। এখন বুঝতে পেরেছো আপু? অ্যাপেক্স নিয়ে সাধারণত এইটুকুই টিচাররা জানতে চায়। আচ্ছা ঠিক আছে। আর অ্যাপেক্সের ক্লিনিক্যাল থেকে তোমাদের ওই অ্যাপেক্স বিটটাই শুধু জানতে হবে। আর অ্যাপেক্স নিয়ে আমি যেটুকু বলেছি এই অ্যানাটমিটুকু যদি তোমাদের জানা থাকে তাহলে এখান থেকেই তোমরা অ্যাপেক্স বিটটা অ্যান্সার করতে পারবে। এখন আসো বেস অফ দ্য হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন, ভাইভা, অসপি, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। বেস অফ দ্য হার্ট এটা অনেক ডিটেলস, এটা আবার অনেকখানি ডিটেলস পড়তে হবে। অ্যাপেক্স যেমন অল্প একটু পড়ে হয়ে গিয়েছিল, বেস আবার অল্প একটু পড়ে হবে না। বেসটা কি? বেসটাকে আবার বলা হয় পোস্টেরিয়র সারফেস, কেউ কেউ এটাকে পোস্টেরিয়র সারফেসও বলে থাকেন। এই ছবিটা দেখো, বেস হচ্ছে রাফলি, বেস হচ্ছে মোটামুটি এই অংশটা। এই যে আমি চারকোনা একটা দেখালাম, এটা আসলে ঠিক চারকোনা না, অনেকটা এরকম একটু গোলগাল, কিছুটা এরকম গোলগাল। আমি এখানে গোল আঁকতে পারছি না জন্য আমি চারকোনা দেখাচ্ছি। মোটামুটি এই যে এরিয়াটা আমি এখন মার্ক করছি, মোটামুটি এই এরিয়াটাই হচ্ছে হার্টের বেস। তাহলে বুঝতেই পারছো বেস তাহলে দেখতে কিরকম? অনেকটা কোয়াড্রিল্যাটারাল, মানে কিছুটা গোলগাল আবার কিছুটা চারকোনা এরকম দেখতে। আর এটা আছে কোথায়? বেসটা সামনে থেকে দেখা সম্ভব না,
বেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, মানে এটা দেখা যায় শুধুমাত্র পিছন দিকে, এটা থাকে হচ্ছে হার্টের একদম পিছন দিকে। এখন দেখো এটা ডিরেক্টেড কোথায়? ইটস ডিরেক্টেড আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য রাইট, দ্যাট মিন্স অপোজিট টু দ্য অ্যাপেক্স। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনের 2 নম্বর পয়েন্ট। এখন অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আমরা প্রথমে কি বলেছিলাম? এই ক্ষেত্রে দেখো অ্যাপেক্সটা হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, টু দ্য লেফট, মানে অ্যাপেক্সটা থাকে সামনে, মানে অ্যাপেক্সটা থাকে নিচের দিকে, সামনে এবং বাম পাশে। কিন্তু বেসটা কোথায় থাকে? বেসটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। বেসটা থাকে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, টু দ্য রাইট, মানে বেসটা থাকে উপরের দিকে, পিছনের দিকে এবং ডান পাশে। আপু পিছনের দিকে কেন? এটা তো আমরা সামনের দিকেও বলতে পারি চাইলে। বেসটা আসলে ভাইয়া রে, এখান থেকে কিন্তু বেসটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আমি তোমাদেরকে স্রেফ মানে বোঝানোর জন্য বলেছি যে বেসটা থাকে হচ্ছে রাফলি এই অংশটাতে। তবে হার্টের সামনে থেকে কিন্তু বেস কখনোই দেখা যায় না। বেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তুমি যদি বেস তুমি দেখাতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এইভাবে এই অংশটা দেখাতে হবে। এটা কিন্তু হার্টের অ্যান্টেরিয়র সারফেস না, এটা পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস মানে হচ্ছে ধরো যে একটা হিউম্যান বডি কেটে, একটা হিউম্যান বডি কেটে আমরা উপর থেকে মেরুদণ্ডটা উঠিয়ে ফেললাম, তখন পিছন থেকে যদি আমরা দেখি, সেইটা হচ্ছে হার্টের পোস্টেরিয়র সারফেস। এবার বুঝতে পেরেছো পোস্টেরিয়র সারফেস কি? নাকি আবার এক্সপ্লেইন করব? আবার বলবো? আচ্ছা, আবার বলছি। দেখো বেসটা কি? পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস মানে কি? যেটা থাকে হচ্ছে হার্টের পিছনের দিকে। এইটা দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে হার্টের সামনের অংশ। এখান থেকে কিন্তু বেস দেখা যায় না। বেস দেখতে হলে আমাদেরকে হার্টের পিছনে যেতে হবে। এখন এই ছবিটা দেখো, বেসটা আছে কোয়াড্রিল্যাটারাল। এই ছবিটা হচ্ছে গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্টস থেকে। এটা হচ্ছে বেস অফ দ্য হার্ট। এখানে দেখো আমি মোটামুটি বেসটা মার্ক করে দিচ্ছি। এই যে একটা মোটামুটি চারকোনা একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটাই হচ্ছে বেস, প্রায় চারকোনা অংশটা। এই অংশটা হচ্ছে বেস। তাহলে দেখো এইটা কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে না। জি আপু বুঝছি। বুঝতে পেরেছো? দেখো সামনে থেকে কিন্তু বেস দেখা যাচ্ছে না। জি জি বুঝছি। ঠিক আছে, এখন কি আর ভাইয়া? জি আপু। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে বেসটা ডিরেক্টেড কোথায়? এখন আমরা বেসের হিসেবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে অ্যানাটমিক্যাল পয়েন্টটা কি রকম আসবে? বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। অ্যাপেক্সটা যেমন ডিরেক্টেড ছিল ডাউনওয়ার্ডস, নিচের দিকে, বেসটা ডিরেক্টেড হচ্ছে আপওয়ার্ডস, মানে উপরের দিকে। অ্যাপেক্সটা ছিল ফরওয়ার্ডস, সামনের দিকে, কিন্তু বেসটা হচ্ছে ব্যাকওয়ার্ডস, মানে সামনে থেকে দেখা যাবে না, বেসটা হচ্ছে পিছনের দিকে। আর অ্যাপেক্সটা হচ্ছে, দেখো অ্যাপেক্সটা আছে বুকের বাম দিকে, আর বেসটা আছে ঠিক তার অপোজিট, বুকের ডান দিকে। এই জন্য বেসটাকে বলা হয় আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য রাইট, এন্ড ইট লাইস অপোজিট টু দ্য অ্যাপেক্স। এখন ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি আপু, জি আপু। আচ্ছা ঠিক আছে। এখন দেখো বেসটা তাহলে ফর্ম করছে কে? বেসটা ফর্ম করছে শুধুমাত্র দুটো অ্যাট্রিয়াম। এই লেফট অ্যাট্রিয়াম, এই পুরো অংশটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এই পুরো অংশটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর এই ছোট্ট অংশটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তাহলে বেস ফর্ম করছে কে? 2/3, 2/3 তৈরি করছে লেফট অ্যাট্রিয়াম, এবং মাত্র 1/3 তৈরি করছে রাইট অ্যাট্রিয়াম। দেখো বেসে কিন্তু কোনো ভেন্ট্রিকলের অংশ নাই, বেসে কোনো ভেন্ট্রিকলের অংশ নাই, বেস শুধুমাত্র দুটো অ্যাট্রিয়াম দিয়ে তৈরি। আচ্ছা, ফিচার্স অফ বেস। ফিচার্স অফ বেস, এটা আসলে ফিচার্স অফ বেস বলতে গেলে এখানে অনেকটা অ্যানাটমিক্যাল পয়েন্টসেরই মতো, যেটা অ্যাপেক্সের অপোজিটে থাকে, মানে কি অ্যাপেক্সের ঠিক বিপরীত দিকে থাকে। আর এটার ভার্টিব্রাল পজিশন, আচ্ছা এই বেসের ভার্টিব্রাল পজিশনটা অনেক সময় জানতে চায় যে বেসটা ঠিক কোথায় অবস্থান করে। এই যে দেখো হার্টের, এইটা তো হচ্ছে হার্টের সামনের অংশ, বেসটা থাকে হচ্ছে প্রায় এই অংশটাতে, মোটামুটি এই অংশটাতে। তো সেই হিসাবে আমরা বলতে পারি কি বেসটা তো হার্টের পোস্টেরিয়রলি আছে। তো বেসটা ভার্টিব্রার কোন লেভেলে থাকে?
ভার্টিব্রাল কোন লেভেলে থাকে? যখন একজন মানুষ শোয়া অবস্থায় থাকে তখন বেসটা থাকে হচ্ছে তার থোরাসিক 5 থেকে থোরাসিক 8 লেভেলে। আর যখন একজন মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে সেক্ষেত্রে সেটা এক ভার্টিব্রা নিচে নেমে যায়, থোরাসিক 6 থেকে থোরাসিক 9 লেভেলে। দেখো থোরাসিক 5 টু থোরাসিক 8 এটা হচ্ছে লাইং ডাউন পজিশন অর রিকাম্বেন্ট পজিশন, আর এটা হচ্ছে থোরাসিক 6 থেকে থোরাসিক 9 যেটা হচ্ছে স্ট্যান্ডিং অর ইরেক্ট পজিশন মানে দাঁড়ানো অবস্থায়। এখন দেখো এটা হচ্ছে থোরাসিক 1 2 3 4 5, তার মানে এইটা কোন অবস্থায় আছে? এই ব্যক্তি এখানে যার 5 6 7 8 এখানে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ভার্টিব্রাল লেভেলটা ঠিকভাবে দেখানো নেই এখানে। তো এখানে বেসটা যেখানে যেভাবে দেখানো আছে এই ব্যক্তি হচ্ছে এখন শোয়া অবস্থায় আছে। যদি উনি দাঁড়ানো অবস্থায় থাকতেন সেক্ষেত্রে তার বেসটা আরো এক ধাপ নিচে নেমে যেত। এখন আমরা তো বলছি যে বেসটা থাকে একদম পিছনের দিকে, তাহলে বেসটা ভার্টেব্রাল কলাম থেকে আলাদা থাকে কিভাবে? ভার্টেব্রাল কলাম বা মেরুদণ্ড থেকে আলাদা থাকে কিভাবে? এই যে এতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে পালমোনারি আর্টারি, ট্রাকিয়া, ইসোফ্যাগাস এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই জিনিসগুলো দিয়ে পাচ্ছি না কিছু বলছে আপু? আচ্ছা ঠিক আছে, মনে হয় অন্য কোনো কথা। আচ্ছা, এখানে পালমোনারি আর্টারি, ট্রাকিয়া, ইসোফ্যাগাস এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এটাই হচ্ছে বেসকে ভার্টিব্রাল কলাম থেকে বিভক্ত করছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ তোমাদের রিটেন ভাইভা এবং রিটেন ভাইভা অসপি প্র্যাকটিক্যাল সবকিছুতেই এই কোশ্চেনটা আসে। রাইট অ্যাবাউট দ্য রিলেশনস অফ দ্য বেস অফ দ্য হার্ট। হোয়াট ডু ইউ মিন বাই বেস অফ দ্য হার্ট? বা শর্ট নোট, রাইট এ শর্ট নোট অন বেস অফ দ্য হার্ট, বা রাইট অ্যাবাউট দ্য রিলেশনস অফ দ্য বেস অফ দ্য হার্ট। রিলেশনস অফ দ্য বেস অফ দ্য হার্ট মানে কি? রিলেশন মানে সম্পর্ক। তো রিলেশন অফ দ্য বেস অফ দ্য হার্ট মানে বেস অফ দ্য হার্ট বা হার্টের পোস্টেরিয়র সারফেসটা কোন কোন পার্টের কোন কোন অর্গানের রিলেশনে আছে, কোন কোন অর্গানের সঙ্গে লেগে আছে সেইটা বোঝাচ্ছে। রিলেশন অফ দ্য বেস অফ দ্য হার্ট হচ্ছে বিটুইন দ্য বেস অফ দ্য হার্ট অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম কি কি স্ট্রাকচার আছে। তার মানে এই বেস অফ দ্য হার্ট আর এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। বেস অফ দ্য হার্ট এবং ভার্টিব্রাল কলামের মাঝখানে কোন কোন স্ট্রাকচার অবস্থান করে বা কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাই হচ্ছে রিলেশনস অফ দ্য বেস অফ দ্য হার্ট। এখানে মোট 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টই তোমাদের লাগবে। এখানে থাকে হচ্ছে প্রথমে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস। অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস এটা আমি তোমাদেরকে যখন পেরিকার্ডিয়াম পড়াবো তখন ইনশাআল্লাহ পেরিকার্ডিয়াল সাইনাস পড়ানোর সময় এটা ডিটেইলে এক্সপ্লেন করে দিব। এবং অবশ্যই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। বেস অফ দ্য হার্টের বাইরে সবার আগে আমাদের মাথায় তো অবশ্যই ফাইব্রাস পেরিকার্ডিয়াম আসবে। আর কি থাকবে? পালমোনারি ভেইন থাকবে, ব্রঙ্কাস থাকবে, ইসোফ্যাগাস থাকবে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থাকবে, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস সেমিঅ্যাজাইগোস ভেইন, ব্রেডার লেজার স্প্ল্যাঙ্কিং নার্ভ আর পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস। আচ্ছা, বেস অফ দ্য হার্টের রিলেশন দিয়ে এটা আমি মোটামুটি একটা রাফ ছবি এঁকেছি। তো বেস অফ দ্য বেস অফ দ্য হার্ট যদি তোমাদের পরীক্ষায় রিলেশন আসে সেক্ষেত্রে এই ছবিটা আঁকলেই চলবে। আর বেস অফ দ্য হার্ট যদি একদম ডিটেলস এটার নিয়ে যদি ডিটেলস আর আরো ডিটেলস ছবি তোমরা চাও সেটা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দিব। তবে এই ছবিটা আঁকতে পারলেই আর কি বেস অফ দ্য হার্টের রিলেশনের অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন তো 10টা বেজে গিয়েছে, আজকে কি আর পড়াবো? 1.5 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু। জি আপু প্লিজ কন্টিনিউ করব? জি জি আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যে একটু আগে বললাম সারফেসেস অফ দ্য হার্ট। সারফেস, হার্টের সারফেস কয়টা? হার্টের সারফেস 3টা। কি কি সারফেস? স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস। হ্যাঁ বলো। আরেকটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা, আমরা যে সময় রিটেন লিখবো ওই সময় রিটেনের সময় কি প্রত্যেকটা প্রশ্নে কি রেফারেন্স দিতে হবে যে ওইটা ওই বই থেকে, ওইটা ওই বই থেকে? না 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 না, রিটেনে কোনো রেফারেন্স দিতে হবে না। আচ্ছা, রিটেনে কোনো রেফারেন্স দিতে হবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এমনকি তোমরা যে ভাইভা দিবে, ভাইভাতেও তোমাদেরকে কোনো রেফারেন্স দিতে হবে না। যদি
টিচার জিজ্ঞেস করে যে এই কথাটা কোন বইয়ে পেয়েছো, সেক্ষেত্রে তোমরা কোনো একটা রেফারেন্স বইয়ের নাম বলবে। এই কেটে গেল, এক মিনিট। তোমরা কি দেখতে পাচ্ছ পিডিএফটা? কেটে গিয়েছে পিডিএফটা। তোমরা কি পিডিএফটা দেখতে পাচ্ছ? আপু দেখতে পাচ্ছি তো। বেস অফ দ্য হার্ট পড়িয়েছি আমি। আচ্ছা, এখন আসো সারফেস অফ দ্য হার্ট। সারফেস অফ দ্য হার্ট মানে কি? সারফেস সারফেস মানে হচ্ছে এরিয়া বা পৃষ্ঠদেশ। হার্টের কয়টা এরিয়া আছে? হার্টের আমরা নরমালি বলি যে হার্টের 3টা এরিয়া আছে, কিন্তু 3টা আমরা সবসময়, তোমরা বলবে যে 3টা এরিয়া আছে, 4টা এরিয়া আছে, এটা আসলে কখনো বলতে যেও না। আমরা সবসময় 3টা এরিয়াই বলি, কিন্তু 3টা এরিয়া বলার পরে যদি টিচার জিজ্ঞেস করে যে শুধু 3টা সারফেস আর কোনো সারফেস নাই, তখন তোমরা বলবে যে জি স্যার বা জি ম্যাডাম, বেস অফ দ্য হার্টকে পোস্টেরিয়র সারফেস বলা হয় এবং এটাকে হার্টের 4th সারফেসও বলে। এটা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলো, তা না বলে বলবে 3টা সারফেস আছে। 3টা সারফেস কি কি? প্রথমেই হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস মানে কি? স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজ, স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজের সাথে রিলেটেড যে সারফেসটা, সেটাই হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। মানে এই যে সামনের যে সারফেসটা, হার্টের যে অংশটা আমরা সামনে থেকে দেখতে পাই, এটাই হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। আর যেহেতু এটাকে আমরা সামনে থেকে দেখতে পাই, তাই এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। আরেকটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস মানে কি? ইনফেরিয়র মানে নিচের দিকে, এই নিচের অংশটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস এটা বসে থাকে হচ্ছে এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের উপরে থাকে, ডায়াফ্রামের সাথে লেগে থাকে হচ্ছে ইনফেরিয়র সারফেস। যেহেতু ইনফেরিয়র সারফেসটা ডায়াফ্রামের সাথে লেগে থাকে, তাই এটার আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। আর 3 নম্বর সারফেসটা হচ্ছে লেফট সারফেস। লেফট সারফেসটা মোটামুটি এইখানে যে লাংস, এইখানে যে লেফট লাংসের একটা কোনার মতো অংশ দেখতে পাচ্ছ, এখানে যে হার্টের একটা কোনার মতো অংশ দেখতে পাচ্ছ, আমি মার্ক করছি এখন যে জায়গাটাতে। লেফট সারফেস মূলত এইদিকে থাকে। লেফট সারফেসকে আসলে সামনে থেকে তেমন একটা দেখা যায় না, এটা আসলে লেফট সাইড থেকে বা বাম পাশ থেকে বেশি ভালো বোঝা যায়। আর 4 নম্বর সারফেস যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তোমরা বলবে পোস্টেরিয়র বেস বা পোস্টেরিয়র সারফেস, পিছনের দিকে। আচ্ছা, সারফেসটা আমি একটু পরে তোমাদেরকে ডিটেলস এক্সপ্লেন করছি। আগে তোমাদেরকে হার্টের বর্ডারটা পড়াই। বর্ডারটা পড়লে সারফেসটা পড়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, হার্টের বর্ডার আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, হার্টের বর্ডার নিয়ে একটু কনফিউজিং কথা। হ্যাঁ বলো। এমনি তো 3টা সারফেসই বলবো, স্যার জিজ্ঞাসা করলে আরেকটা বলবো। হ্যাঁ 3টা সারফেস বলবে। যদি জিজ্ঞেস করে যে 3টা সারফেসই আর কোনো সারফেস নাই, তখন তুমি বলবে যে জি স্যার, আরেকটা সারফেস আছে, সেটা হচ্ছে বেস, বেসকে পোস্টেরিয়র সারফেসও বলে। তখন এইভাবে অ্যানসারটা করবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি এখন পর্যন্ত আমি যা যা পড়িয়েছি তোমাদেরকে, তোমাদের তো কোনো কনফিউশন নেই যে আইটেমে কিভাবে কি, আইটেমে বা প্রফে কিভাবে কি কোশ্চেন করবে, কিভাবে কি অ্যানসার করবে? এখন পর্যন্ত বুঝতে পেরেছো তো সবাই? জি আপু, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, বর্ডারস অফ দ্য হার্ট, এইটা নিয়েই আমি বলছিলাম। এটা আমি এই আপার বর্ডারটা আমি রেড মার্ক করেছি এই কারণেই, এখানেই তোমরা দেখবে যে তোমাদের স্যার বা ম্যাডাম যেটা প্রিফার করবে সেটা বলবে। কারণ কোনো বইয়ে দেওয়া আছে 3টা বর্ডার, আবার কোনো বইয়ে দেওয়া আছে 4টা বর্ডার। যেমন একে তত্ত্বতে দেওয়া আছে 3টা বর্ডার: রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফেরিয়র বর্ডার, মানে ডান পাশ, বাম পাশ আর নিচের দিকে একটা ইনফেরিয়র বর্ডার। আপার বর্ডার এইটা লেখা আছে বিশ্রাম সিং এর বইয়ে। এখন তোমাদের স্যার বা ম্যাডাম যেটা শুনতে চাই, তোমরা সেই অনুযায়ী অ্যানসার করবে। এখন আসো রাইট বর্ডার। রাইট বর্ডারটা কি? এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে রাইট বর্ডারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে অংশটা দেখো, ভালো করে দেখা যাচ্ছে। এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট। রাইট বর্ডার কোন অংশটা? সেটা হচ্ছে এই সুপেরিয়র ভেনা কাভা। এই অংশটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। এই সুপেরিয়র ভেনা কাভা
আর এইখানে পিছন দিয়ে ওপেন করেছে ইনফেরিয়র ভেনা কাভা। এই সুপেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত এই যে লাইনটা দেখতে পাচ্ছ, প্রায় লম্বা একটা লাইন, প্রায় অলমোস্ট ভার্টিক্যাল সুপেরিয়র ভেনা কাভা থেকে স্টার্ট করে ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত অলমোস্ট ভার্টিক্যাল যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটাই হচ্ছে হার্টের রাইট বর্ডার। তাহলে রাইট বর্ডার কোনটা? It extends from the right side of the opening of the superior vena cava to that of inferior vena cava. আর এটা হচ্ছে more or less vertical। তাহলে এটা ফর্ম হচ্ছে কি দিয়ে? রাইট বর্ডারটা তৈরি করছে কে? এখন দেখো সুপেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত। তাহলে এই রাইট বর্ডার বা ডান পাশের মার্জিনটা তৈরি হয়েছে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়াম দিয়ে। দেখো এই পুরো অংশটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, শুধুমাত্র রাইট অ্যাট্রিয়াম দিয়ে ডান পাশের বর্ডারটা বা রাইট বর্ডারটা তৈরি হয়েছে। আর রাইট বর্ডার মানে কি? বর্ডার মানে আমরা বুঝি হচ্ছে সীমান্ত, যেটা দুটা অংশের মধ্যে সীমারেখা নির্দেশ করে। তাহলে এই বর্ডারটা কিসের সাথে সীমারেখা নির্দেশ করছে? যেমন ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা, সেটা কিসের সীমারেখা নির্দেশ করে? বাংলাদেশকে আলাদা করে ইন্ডিয়া থেকে। তাহলে রাইট বর্ডারটা কোন সারফেসকে আলাদা করছে? রাইট বর্ডারটা আলাদা করছে স্টার্নোকোস্টাল সারফেসকে, মানে এই অ্যান্টেরিয়র সারফেসকে আলাদা করছে বেস থেকে বা পোস্টেরিয়র সারফেস থেকে। separates the base from the sternocostal surface। কারণ এই যে রাইট বর্ডার, তার মানে স্টার্নোকোস্টাল সারফেস থেকে এখানে যেতে যেতে আমরা যদি রাইট বর্ডারটা ক্রস করে একটু পিছনে যাই, তাহলেই আমরা যে পার্টটা পাবো সেটা হচ্ছে বেস বা পোস্টেরিয়র সারফেস। এরপরে আছে লেফট বর্ডার। লেফট বর্ডারটা এখন দেখো, রাইট বর্ডারটা আমরা কিরকম পেয়েছিলাম? সুপেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত এই অংশটাতে হচ্ছে আমরা রাইট বর্ডারটা পেয়েছিলাম। কিন্তু লেফট বর্ডারটা কোথায়? যেটা হচ্ছে অলমোস্ট ভার্টিক্যাল, মানে প্রায় লম্বালম্বী অবস্থায় ছিল, আমাদের দেহের সাথে প্রায় লম্বালম্বী অবস্থায় ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু লেফট বর্ডারটা কি? দেখো এটা কিন্তু কার্ভড অ্যান্ড অবলিক। এটা হচ্ছে লেফট বর্ডার। এটা এক্সটেন্ড করছে কোত্থেকে? লেফট অরিকল। এই যে লেফট অরিকল থেকে স্টার্ট করে টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট। লেফট অরিকল থেকে স্টার্ট করে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে লেফট বর্ডার বা হার্টের বাম পাশের লাইন। তাহলে এখন দেখো, রাইট বর্ডার নিয়ে আমরা বলেছিলাম, রাইট বর্ডার কে ফর্ম করেছে? রাইট বর্ডার তৈরি হয়েছে পুরোটাই রাইট অ্যাট্রিয়াম নিয়ে। কিন্তু লেফট বর্ডার তৈরি করেছে কে? লেফট বর্ডার তো তৈরি করেছে মেইনলি লেফট ভেন্ট্রিকল। দেখো রাইট বর্ডারটা কিন্তু পুরোপুরি শুধুমাত্র রাইট অ্যাট্রিয়াম দিয়ে তৈরি হয়েছিল। রাইট বর্ডারে কিন্তু কোনো রাইট ভেন্ট্রিকলের কোনো অংশ নাই। কিন্তু লেফট বর্ডার এক্ষেত্রে ব্যতিক্রম। লেফট বর্ডার প্রায় পুরোটাই তৈরি হয়েছে লেফট ভেন্ট্রিকল দিয়ে, শুধুমাত্র উপরের কিছুটা অংশ তৈরি হয়েছে লেফট অরিকল দিয়ে। আর লেফট বর্ডারটা এটা তাহলে কিসের সীমান্ত নির্দেশ করে? এটা কোন দুটো সারফেসকে ভাগ করছে? আমরা সবার আগেও বলেছি, এই সামনের পুরো সারফেসটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। এই স্টার্নোকোস্টাল সারফেসটাকে আলাদা করেছে লেফট সারফেস থেকে। মানে এই স্টার্নোকোস্টাল সারফেস এখান থেকে যেতে যেতে পার হয়ে আমরা যদি এই লেফট বর্ডারটা, এই কালো রঙের এই বর্ডারটা যদি আমরা আরো একটু ক্রস করে যাই, তাহলে আমরা যে সারফেসটা পাবো সেই সারফেসটাই হচ্ছে লেফট সারফেস। এখন দেখো ইনফেরিয়র বর্ডার। হ্যাঁ বলো ভাইয়া। তাইলে রাইট বর্ডার কি ইন্টারনোকোস্টাল সারফেসের মধ্যে পড়ে? বুঝলাম না তোমার কথাটা। রাইট বর্ডার ইন্টারনোকোস্টাল সারফেসের মধ্যে নাকি? না, শোনো, বর্ডার কোনো সারফেসের মধ্যে না, এটা ভুল করো না। যেমন ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের যে লাইনটা, এখন সেটা কি সেটা বাংলাদেশেরও অংশ না, সেটা বাংলাদেশেরও অংশ বলা যাবে না, সেটা ইন্ডিয়ারও অংশ বলা যাবে না।
সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া দুটা দেশের মধ্যবর্তী একটা সীমারেখা নির্দেশ করছে। রাইট বর্ডারটাও ঠিক সেরকম। এটাকে স্টার্নোকোস্টাল সার্ফেসের কোনো অংশ বলা যাবে না, এটাকে স্টার্নোকোস্টাল সার্ফেসেরও কোনো অংশ বলা যাবে না, এটাকে বেজেরও কোনো অংশ বলা যাবে না। এটা হচ্ছে স্রেফ একটা লাইন, স্রেফ একটা দাগ টানা লাইন, যেটা স্টার্নোকোস্টাল সার্ফেসকে বেস থেকে আলাদা করছে। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা, এখন আসো ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডার নিচের দিকে আরো একটা বর্ডার থাকে। তাহলে আমরা কি কি পেলাম? রাইট বর্ডার, লেফট বর্ডার, মানে ডান পাশে একটা লাইন, বাম পাশে একটা লাইন। ইনফেরিয়র বর্ডার নিচের দিকে আরেকটা লাইন। এটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে গিয়েছে, এইটা দেখার জন্য এই হার্টের পোস্টেরিয়র সারফেসের ছবিটা আমাদের বেশি কাজে আসবে। ইনফেরিয়র বর্ডার হচ্ছে এই যে আমি এখন যে জায়গাটা মার্ক করছি, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, মানে এই ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা যে এই অংশটাতে ওপেন করলো, এখান থেকে শুরু করে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত। ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং থেকে শুরু করে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত এই যে কালো দাগটা, এই যে কালো লাইনটা, এই লাইনটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। তাহলে এখন দেখো পোস্টেরিয়র সারফেস থেকে, এখন দেখো পোস্টেরিয়র সারফেস থেকে যদি এখন আমরা দেখি, এখান থেকে বলো দেখো রাইট বর্ডার কোনটা? ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে শুরু করে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, এই ডান পাশের এই লাইনটা হচ্ছে কালো দাগটা হচ্ছে রাইট বর্ডার, যেটা তৈরি হচ্ছে পুরোপুরি রাইট অ্যাট্রিয়াম নিয়ে। লেফট বর্ডার আমরা কোনটাকে বলেছিলাম? লেফট অরিকাল থেকে শুরু করে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত এই যে কার্ভড অবলিক লাইনটা, এই লাইনটা কোন লাইন? এটা হচ্ছে লেফট বর্ডার। আর ইনফেরিয়র বর্ডার আমরা কোনটাকে বলছি? ইনফেরিয়র বর্ডার হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে লোয়ার বর্ডার বা ইনফেরিয়র বর্ডার। এখন দেখো রাইট বর্ডারটা তাহলে তৈরি করেছে কে? পুরোপুরি তৈরি করেছে রাইট অ্যাট্রিয়াম। লেফট বর্ডারটা তৈরি করেছে কে? লেফট বর্ডারটা পুরোপুরি তৈরি করেছে 90% এর মতো প্রায় তৈরি করেছে লেফট ভেন্ট্রিকল, জাস্ট উপরের সামান্য অংশ তৈরি করেছে লেফট অ্যাট্রিয়াম। আর ইনফেরিয়র বর্ডারটা তাহলে তৈরি করেছে কে? ইনফেরিয়র বর্ডার পুরোটা তৈরি করেছে কে? দেখো পুরোটা তৈরি করেছে শুধুমাত্র রাইট ভেন্ট্রিকল, কারণ রাইট অ্যাট্রিয়ামের উপরের এখানে ইনফেরিয়র ভেনা কাভা অলরেডি শেষ হয়ে গিয়েছে, যখন সেখান থেকেই উপরের দিকে যেখানে ইনফেরিয়র ভেনা কাভাটা শেষ হয়ে গিয়েছে, ওখান থেকেই কিন্তু রাইট অ্যাট্রিয়াম শেষ হয়ে রাইট ভেন্ট্রিকলটা শুরু হয়ে গিয়েছে। এই ছবিটা ভালো করে খেয়াল করো, রাইট ভেন্ট্রিকলটা শুরু হয়ে গিয়েছে, তাই ইনফেরিয়র বর্ডারটা পুরোটাই গঠিত হচ্ছে রাইট ভেন্ট্রিকল দিয়ে। আর এটা দেখতে কিরকম? নিয়ারলি হরাইজন্টাল। হরাইজন্টাল মানে কি? মানে হচ্ছে প্রায় ট্রান্সভার্স বা প্রায় ভূমির সাথে সমান্তরাল। ভূমির সঙ্গে সমান্তরাল বলতে আমরা যেটা বোঝাই নিয়ারলি হরাইজন্টাল। এখন আমরা তো বললাম যে রাইট বর্ডার সেপারেট করে কাকে কাকে? অ্যান্টেরিয়র সারফেসকে সেপারেট করছে বেস থেকে রাইট বর্ডার। লেফট বর্ডার কি করছে? অ্যান্টেরিয়র সারফেসকে সেপারেট করছে এই লেফট সারফেস থেকে। লেফট সারফেস হচ্ছে অনেকটা ডিম্ব আকৃতির অংশ, এইরকম। অ্যান্টেরিয়র সারফেসকে সেপারেট করছে লেফট সারফেস থেকে। তাহলে ইনফেরিয়র বর্ডার কাকে সেপারেট করছে? ইনফেরিয়র বর্ডার এটা সেপারেট করছে অ্যান্টেরিয়র সারফেস বা স্টার্নোকোস্টাল সারফেসকে সেপারেট করছে ডায়াফ্রামেটিক সারফেস বা ইনফেরিয়র সারফেস থেকে। এখন আসো, এটা টিচাররা এই কথাটা আবার অনেক সময় জানতে চায় যে হোয়াট ইজ ইনসিসুরা এপিসিস কর্ডিস। আচ্ছা, নিয়ার দ্য অ্যাপেক্স ইট প্রেজেন্টস এ নচ। নচ মানে কি? নচ মানে হচ্ছে ছোট একটা গর্ত। ইনফেরিয়র বর্ডারের এই অংশটা দেখো, এইখানে প্রায় সমান্তরাল এই জায়গায়, এইখানে তোমরা ছোট্ট একটা গর্তের মতো দেখতে পাচ্ছ না? পিছন থেকে এটা তেমন একটা বোঝা যায় না। ইনসিসুরা এপিসিস কর্ডিস মূলত সামনের দিকে থাকে। জি আপু। এইটা দেখো, এইটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। ইনসিসুরা এপিসিস কর্ডিস হচ্ছে এই ইনফেরিয়র বর্ডার। এই পুরো ইনফেরিয়র বর্ডারে এখানে সামনের দিকে দেখো, এখানে ছোট্ট একটা গর্তের মতো দেখা যাচ্ছে। এই যে ছোট্ট গর্তটা, যেখানে এই মোটামুটি করোনারি আর্টারি আর ভেইন যেখানে শেষ হয়েছে, করোনারি আর্টারি ভেইন যেখানে শেষ হয়েছে, সেখানে ছোট্ট একটা গর্তের মতো আছে। এই ছোট্ট গর্তটাকে বলে ইনসিসুরা এপিসিস কর্ডিস।
আসলে এটা মানে স্যারেরা এটা শুনতে খুব পছন্দ করে, স্যার ম্যাডামরা এটা শুনতে খুব পছন্দ করে, কিন্তু আসলে নর্মাল হিউম্যান হার্টে ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস বলতে গেলে বোঝাই যায় না। আচ্ছা, এখন হচ্ছে আপার বর্ডার, কনফিউজিং, যেটা কোনো বইতে দেওয়া আছে কোনো বইতে দেওয়া নেই। এখন এখান থেকে আমরা বলেছি ডান পাশে যেটা আছে সেটা ডান পাশের বর্ডার, রাইট বর্ডার, বাম পাশে যেটা আছে সেটা লেফট বর্ডার, নিচে যেটা আছে সেটা ইনফেরিয়র বর্ডার। তাহলে উপরে যেটা আছে সেটা সুপেরিয়র বর্ডার বা আপার বর্ডার হিসাবে সেরকমই আসে। তো বিশ্রাম সিং এর বইয়ে যেটা দেওয়া আছে আপার বর্ডারটা মোটামুটি এই আপার বর্ডারের ডেসক্রিপশনটা এভাবে দেওয়া আছে, রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়া, মানে ওনার বইয়ের বর্ণনা অনুযায়ী আপার বর্ডারটা মূলত থাকে হচ্ছে এই জায়গাটাতে, প্রায় লেফট অ্যাট্রিয়ামের উপরের এই অংশটা, এবং সামান্য কিছু অংশ তৈরি করেছে এই রাইট অ্যাট্রিয়ামের পর। আচ্ছা, আপার বর্ডার ইজ অবসকিউরড ফ্রম দ্য ভিউ অন দ্য স্টার্নোকোস্টাল সারফেস। আচ্ছা, কেন? কারণ অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ড পালমোনারি ট্রাঙ্ক লাই ইন ফ্রন্ট অফ ইট। ওকে, এখন এই কথাটা আমি এক্সপ্লেইন করছি। এই কথাটার মানে হচ্ছে আপার বর্ডারটা সামনে থেকে দেখা যায় না। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস থেকে রাইট বর্ডার দেখা যাচ্ছে, লেফট বর্ডার পুরোটা দেখা যাচ্ছে, ইনফেরিয়র বর্ডার পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু সুপেরিয়র বর্ডার বা আপার বর্ডার দেখা যাচ্ছে না। কারণ সুপেরিয়র বর্ডার বা আপার বর্ডারটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে প্রায় বেজের ওখানে, মানে একদম লেফট অ্যাট্রিয়ামের ঠিক আপার পার্টটা, যে অংশটা আমি এখন মার্ক করছি, লেফট অ্যাট্রিয়ামের এই আপার পার্ট এবং রাইট অ্যাট্রিয়ামের এই আপার পার্ট। আর এটাকে সামনে থেকে দেখা যায় না। কেন সামনে থেকে দেখা যায় না? কারণ এই আপার বর্ডার ঠিক সামনেই অবস্থান করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। এখন বুঝতে পেরেছো? আপার বর্ডার যদি জানতে চাই তাহলে তোমরা বলবে। এখন আসো, আচ্ছা বর্ডার তোমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে তো? জি আপু, বর্ডার আপু আপার বর্ডার তো এভাবে বলার দরকার নেই, স্যার জিজ্ঞাসা করলে ওইটার মধ্যেই আপার বর্ডার বলবো নাকি? হ্যাঁ, শোনো, এটা আসলে ডিপেন্ড করবে স্যারের উপরে। স্যার যদি তোমাদেরকে আপার বর্ডার পড়ায়, যে স্যার যদি তোমাদেরকে এইভাবে পড়ায় যে হার্টের 4টা বর্ডার আছে, রাইট, লেফট, আপার, লোয়ার, সেক্ষেত্রে তোমরা এভাবেই বলবে যে হার্টের 4টা বর্ডার, রাইট, লেফট, আপার, লোয়ার। কিন্তু স্যার যদি এভাবে বলে যে হার্টের 3টা বর্ডার, রাইট, লেফট, লোয়ার, স্যার যদি দত্ত স্যারের বই ফলো করে, সেক্ষেত্রে তোমরা আপার বর্ডার বলবেই না, একদমই বলবে না। জি জি। যেমন বেস বা পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে আমি যেরকম বলেছিলাম যে স্যারেরা নিজে থেকেই জানতে চায় যে আর কোনো সারফেস আছে, তখন তোমরা বলবে যে হ্যাঁ বেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। কিন্তু আপার বর্ডারটা আবার স্যারেরা এরকম জানতে চায় না। তো বুঝতে পেরেছো? আমার আপার বর্ডারটা আবার স্যারেরা এরকম জানতে চায় না। তো স্যারেরা একদম প্রথমেই যখন ক্লাসে পড়াবে, তখন যদি 3টা বর্ডার শেখায়, তাহলে তোমরা একদম 3টা বর্ডারই বলবে, আপার বর্ডার তোমরা একদমই বলবে না তখন। আচ্ছা আচ্ছা। মানে মেডিকেল এটা আসলে মানে মেইনলি ভাইভা বেসড পরীক্ষা, তো টিচারদের নিজেদের মর্জিটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো সারফেস অফ দ্য হার্ট। আজকে আরো পড়াবো রে? এত পড়া মাথায় ঢুকছে? জি আপু। গুলিয়ে ফেলবে না সব? জি না ভালো লাগতেছে আপু। হ্যাঁ, ভালো লাগছে? জি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো সারফেস অফ দ্য হার্ট। আমি তোমাদেরকে প্রথমেই যেটা পড়িয়েছিলাম সেটা ছিল বর্ডারটা। প্রথমে আমি তোমাদেরকে সারফেস সম্পর্কে জাস্ট একটা হালকা পাতলা কথা বলেই তারপরে বর্ডারটা নিয়ে বলেছি। কারণ বর্ডারটা যদি প্রথমে পড়া না থাকে, সেক্ষেত্রে সারফেসটা বোঝাটা হচ্ছে একটু টাফ হয়ে যায়। তাহলে দেখো হার্টের কয়টা সারফেস আছে? হার্টের সারফেস আমরা বলেছি 3টা, স্টার্নোকোস্টাল অ্যান্টেরিয়র, ডায়াফ্রামেটিক ইনফেরিয়র, লেফট। আর বেস অফ দ্য হার্ট এটাকে পোস্টেরিয়র সারফেস বা ফোর্থ সারফেস বলে। স্টার্নোকোস্টাল সারফেস কোনটা? এখন দেখো, এই যে এতক্ষণ যে বর্ডার পড়ালাম, এইটা হচ্ছে তার ইম্পর্টেন্স। স্টার্নোকোস্টাল সারফেস কোনটা, অ্যান্টেরিয়র সারফেস কোনটা, সেটা হচ্ছে এই রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফেরিয়র বর্ডার। এই 3টা বর্ডার দিয়ে সামনের যে অংশটা আবদ্ধ থাকে সেটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস বা
anterior surface. এই যে this is sternocostal or anterior surface, পুরোটাই সামনে থেকে দেখা যাচ্ছে। inferior surface কোনটা? যে অংশটা ডায়াফ্রামের উপরে থাকে, নিচের দিকে থাকে, এই সারফেসটাই হচ্ছে ইনফেরিয়র সারফেস। এই যে এখানে একটু হাড়টাকে একটু উঁচু করে দেখিয়েছে, এখানে প্রায় এই উপরের অংশটা হচ্ছে বেসের নিচের দিকে, প্রায় এই পুরো অংশটাই হচ্ছে ইনফেরিয়র সারফেস, প্রায় পুরো অংশটাই হচ্ছে ডায়াফ্রামের উপরে অবস্থান করে। আর এই যে বাম পাশের অংশটা, এই অংশটা হচ্ছে লেফট সারফেস, আর এই উপরের অংশটা হচ্ছে বেস বা পোস্টেরিয়র সারফেস। এই পার্টিসিপেন্টস তো অনেক কমে গিয়েছে তোরে, পার্টিসিপেন্টস মাত্র 9 জন। ফেসবুকে তো আছে মেবি। আচ্ছা 10টা 20 বাজে। আচ্ছা আমার মনে হয়, আচ্ছা আজকে তোমাদেরকে যা যা পড়িয়েছি এতক্ষণ পর্যন্ত, তোমাদের যা যা পড়িয়েছি এখন পর্যন্ত ক্লিয়ার? জি আপু। সারফেস তো মোটামুটি একটা রাফ ধারণা দিয়েছি, তাই না? এখন দেখো অ্যান্টেরিয়র সারফেস এটার ফরমেশন ফিচার নিয়ে অনেক বড় একটা লেকচার আছে, এই করোনারি আর্টারি সবকিছু বোঝাতে হবে এখানে। আর ডায়াফ্রামেটিক ইনফেরিয়র সারফেস নিয়েও এখানে হচ্ছে ফরমেশন, আবার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, অনেক কিছু লেকচার আছে। তো একদিনে এত পড়া তোমাদের মাথায় না রাখাটাই ভালো। তা আমি এটা ইনশাল্লাহ আজকে তাহলে বর্ডার পর্যন্তই থাক, সারফেস সম্পর্কে একটা রাফ আইডিয়া দিয়েছি আমি, তাহলে ইনশাল্লাহ সারফেসটা তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো, কেমন? জি আপু। আজকে আমার পড়া বুঝেছো সবাই? ভালো লেগেছে নাকি অন্য কোনো ভাবে পড়াবো তোমাদেরকে? না আপু ভালো ক্লিয়ার লাগছে। হয়েছিল সব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। জি আপু। কেমন? আচ্ছা সবাইকে তাহলে সবাইকে এখন আল্লাহ হাফেজ। একজনই রেসপন্স করছে, আর কেউ রেসপন্স করছে না। আর সবাইকে ঘুমিয়ে গিয়েছে ক্লাস রেখে? আচ্ছা ঠিক আছে, সবাই মনে হয় ঘুমিয়ে গিয়েছে তাহলে। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, এ পর্যন্তই থাক, সবাই তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।